আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে আমি মোহাম্মদ জালালউদ্দিন ফিটনেস উইথ জালাল। আমি বাংলাদেশ থেকে এবং নাটোর জেলা থেকে, নাটোর উপজেলা থেকে ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি আরফান হোসেন। আমি আমেরিকার মিশিগান থেকে লাইভে আছি। আচ্ছা, আমরা দুইজনই জেকে লাইফ স্টাইল মেনে আল্লাহ আমাদেরকে সুস্থতা ফিরে দিয়েছে, যার কারণে আমরা এগুলা নিয়ে ঘ্যানর ঘ্যানর করি, বাংলা আমাদের নাটোরের ভাষা বললাম যাতে জি অন্য মানুষ শুনে একটু উপকৃত হয়। তো মূলত আজকে আমি পেটের বিষয় নিয়ে একটু কথা বলবো, তারপরে আপনাদের কমেন্ট আসলে এই কমেন্টের উপরে আমরা চলে যাবো, তাই তো ভাই নাকি? জি, ঠিক আছে। জি আচ্ছা। তো পেট ঠিক তো শরীর ঠিক, আমি একটা কথা বলি যে পেট যাদের ঠিক নাই শরীর ঠিক নাই। আমার ভুল হতে পারে ভাই, আপনি এই বিষয়ে ভালো জানেন, আমার ভুল হলে ধরবেন। জি পেট ঠিক করতে হলে প্রথমত যাবতীয় প্রসেস ফুড গুলো আমরা অ্যাভয়েড করতে বলি। যাবতীয় প্রসেস ফুড মানে জি জি প্রসেস জি ফুড, অনেকেই বলে যে ভাই প্রসেস ফুড কোনগুলা, যে প্রসেস ফুড নিয়ে স্যার প্রত্যেকটা লাইভে বলেন। আমি জি আলাদাভাবে জি প্রসেস ফুডের ভিডিও করছি, আপনি জি বারবার বলছেন প্রসেস ফুড। বাইরের খাবার, কোনো খাবার খাবেন না, হোমমেড মানে আপনার ঘরের তৈরি খাবার খাবেন। এর মধ্যে আবার জি প্রসেস ফুড থাকে, এর মধ্যে আবার ভেজাল জি জি থাকে। জি 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 এইগুলা প্রথমে এগুলা বেছে আপনাকে প্রসেস ফুডটা চিনে প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে। প্রথম একটা কথা, ন্যাচারাল জি ফুডে আসতে হবে, অর্গানিক পেলে তো আলহামদুলিল্লাহ। হুম হুম আচ্ছা, হুম, তারপরে আপনাকে ফাস্টিং এ আসতে হবে। অস্ত্র জি হচ্ছে ভাই ফাস্টিং, পেটের জন্য, তাই না? হুম 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 ফাস্টিং আসতে হবে। ফাস্টিং আর এক্সারসাইজের বিষয়ে আসেন, আমি তো প্রতিদিনই আসি। পেটে চাপ দিয়ে যে স্যার এক্সারসাইজ গুলা লাইভে দেখান, মানে নাভির নিচে, নাভি বরাবর, তারপরে এই ভিতরে হাড্ডিতে, এই এক্সারসাইজটা আপনার প্রতিদিন আসতে হবে। জি আর ফাস্টিং, রাত জাগা বন্ধ, আর একটা কি কয় টেনশন বন্ধ, আপনার পেট এমনি ভালো হয়ে যাবে। অল্প যাদের সমস্যা আছে, জি 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 এমন না ভাই, মোটামুটি যাদের অল্প হ্যাঁ, আপনি সমস্যা আপনি আছে। মোটামুটি আসলে সবগুলো পয়েন্টে বলে ফেলছেন যে আমাদের মেইনলি যে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা হয় এইটার মূল এক নাম্বার কারণ হচ্ছে হলো বাজে খাবার। বাজে খাবার প্লাস বাজে তেল, মানে বাজে তেল। আপনি একটা জিনিস বলে রাখি, যারা মনে করেন এই যে সুগার নিয়ে ভয় পায় না, যে ডায়াবেটিস ডায়াবেটিস, হাই ইনসুলিন বা সুগারের চেয়ে আরো বেশি মারাত্মক এই বাজে তেল। মানে সবচেয়ে নাম্বার ওয়ান, এই হার্ট ডিজিজ বলেন, স্ট্রোক বা যাই কিছু বলেন, সবচেয়ে মারাত্মক হলো এই তেল, বাজে তেলটা। মানে এটা কি যে ভয়ানক আপনার কোষটারে, মানে আমাদের যেহেতু কোষ দিয়ে তৈরি আরফান না। ভাই, জি আমরা ওই পেটেই থাকবো, কিন্তু কমেন্ট একটা চলে আসছে, কমেন্টের উত্তরে আমরা আজকে বেশি দেবো ইনশাল্লাহ, হ্যাঁ? জি 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 যে না, আমার যদি মেইনটেনে, শেষ শেষ না করেন তাহলে আমি কথা ভুলে যাবো, এটা আমি সমস্যা। মনে করে দিব, আমি জি মনে জি করে দিব ইনশাল্লাহ। মেইনটেনে গেলে ইনসুলিন বেড়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি এই বিষয়টা বলেন তো। মেইনটেনে গেলে ইনসুলিন কেন বাড়বে? মেইনটেনে গেলে ইনসুলিন বাড়বে, সে যদি অনিয়ম করে, সে যদি হাই ইনসুলিন খাবার বেশি খায়, আর যদি ব্যায়াম না করে, রোজা না রাখে, সোজা হিসাব প্লাস মাইনাসের ব্যালেন্স করতে হবে। এটা সিম্পল হিসাব। মানুষ মেনটেন্স মনে করে কি আগের মতো হয়ে গেছে বা ধুমসে খাওয়া শুরু করে, রোজা ছাড় বলে না যে ভালো হয়ে গেলে শয়তানে বেশি ধরে, তো এই সব ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কারণে রোজা ছাড়ে, ব্যায়াম ছাড়ে, সবকিছু মানে করতে হবে আর কি আগের মতো সেম। মানে এটি ওই জায়গায় ওই যে স্যারের কথাটা আপনি রিপিট করলেন, সেখানে যদি ইনসুলিন বেড়ে যায়, এই কাজগুলো যদি আমি করি, এবং জি খাবার এবং কাজ দুইটা না ভাই, জি জি খাবার জি এবং কাজ, কাজ বলতে রাত জাগা বলছি, টেনশন হ্যাঁ করা হ্যাঁ বলছি, হ্যাঁ আর প্রসেস ফুড বা সুগারি ফুড গুলা বেশি খেলে ইনসুলিন হ্যাঁ বেড়ে যাবে। বেরোবে। এইটাই তো যদি কারণ। বার্ন আচ্ছা, না করে, হ্যাঁ, প্লাস মাইনাস যদি ব্যালেন্স না করে হবেই, অনিয়ম করলে হবে। এটা অনিয়মের কারণ আর কিছু না। আচ্ছা, ওই যে ভাজা পোড়া খায়, এখন ভাজা পোড়ার জান আপনি, জি ভাজা না, পোড়া খাওয়ার কথা পেট বলছিলেন। মানে পেট, মানে অ্যাসিডিটির সমস্যাটা মেনলি হলো মনে করেন এই যে ওই যে তেলের কথা বলছেন, ওই যে মনে পড়ছে যে আপনি আটকে দিয়েন না, মানে হুম, ওই হার্ট ডিজিজ আর কি, স্ট্রোক, হার্ট ডিজিজ বা স্ট্রোক যা হয় মনে করেন সুগারের চেয়ে বেশি আপনার ভয়ানক হলো এই বাজে তেল। মানে আমরা অনেকে কিন্তু ওজন কমাইতেছি, কিন্তু ম্যাক্সিমাম বাসায় এখনো সয়াবিন তেল, বাজে তেল, শুধু সয়াবিন না, মানে এই সিড অয়েল। আমাদেরকে এই ফুড ইন্ডাস্ট্রি মানে ধোকা দিছে যে মানে এটা হলো ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েল কি, এখানে কোনো ভেজিটেবল আছে? ভেজিটেবল না, এটা হলো সিড অয়েল। মানে প্রত্যেকটা বীজের চাইপা এটার আরো হেক্সেনের মাধ্যমে বা কেমিক্যাল ইন্ডাস্ট্রি অমুক তমুক করে, মানে এটা যা থাকে, এটা যদি মানুষ বুঝতো ভাই, গলায় মানে মাথায় পিস্তল দিয়ে খাওয়াতে পারতো, এখন মানুষ কিন্তু আরামসে খাইতেছে। ওয়াই? বিকজ যা সস্তা। কিন্তু এই এখানে 2 টাকা বাঁচাতে গিয়ে সে যে কত বড় নিজের ক্ষতি করতেছে, দিয়ে লাখ লাখ টাকা মানুষের জীবন চলে যেতেছে, এটা মানে মানুষের রিয়েলাইজ হতেছে। মানে আমরা ইনভেস্টমেন্ট, এখন আমরা ব্যবসা বুঝি, আমরা শরীরে ইনভেস্ট করলে এটা আমার সারা জীবন কাজে লাগবে। এখন এটা বলে বলা যে আপনি কি মরবেন না, তো মরবে না কে? আমি কি মরবো না ভাই? আপনি মরবেন না, সবাই মরবে। কিন্তু ওই যে ভাই, স্যার যে বলে চুল তিলে পড়া তিলে নিয়ে কথা মরা। বলবো। একজন কমেন্ট করছে চুল পড়া নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ, আপনি চালাই যান, আপনি চালাই যান। মানে ইয়া যে মরবো তো আমি, আপনি সবাই মরবো। মানে একটা হলো বার্ধক্য ভালো জনিত, ভালো হ্যাঁ, আরফান জি ভাই, জি 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 বার্ধক্য জনিত কারণে
বৃদ্ধ হয়ে মরবো, অসুস্থ জি হয়ে নয়। আপনি জি আগান জি এখন। জি 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 এইগুলাই তো। প্রথমত তেলটা ঠিক করা ইম্পর্টেন্ট। এখন শুধু মনে করেন ঘরের তেল ঠিক করলাম, কিন্তু আমি যে রাস্তার মানে দাওয়াতে গেলে বাজে তেল খাই, রাস্তার বাজে তেল খাই, তারা ঘুরে ফিরে আমার সেটাই সমস্যা হবে। এটা হলো এক নম্বর, তেল ঠিক করা। দুই নম্বর হলো বাজে খাবার বাদ দিতে হবে। সেটা মনে করেন কেমিক্যালি প্রসেস ফুড বা এই যে দোকানের ফুড, বাইরের ফুড। মনে করেন এখন অনেকে বলে আমরা হোম মেড খাই, কিন্তু হোম যে বাজার করে আনতেছে ওই বাজারেই তো গ্যাঞ্জাম। ওখানে তো কেমিক্যাল, পেস্টিসাইড, তারপরে ফাঙ্গিসাইড, হার্বিসাইড, মানে এগুলো দিয়ে টিয়া স্প্রে মেরে টেরা ভয়ানক অবস্থা। So, দিন শেষে আমরা কি ভালো খাবার খাচ্ছি? সো ভালো ভালো খাবারটা মানে হয়েছে কি, বর্তমান জমানায় আপনার অর্গানিক খাওয়া ফরজ। ফরজ, ওই যে হালাল তো এবার সাথে হিসাব করলে কিন্তু ফরজ। মানে ওরা এমন একটা করছে, চিন্তা করেন। মানে একটা ভিডিও দেখতেছিলাম যে মানে আগে, এই যে আজ থেকে 100 বছর আগে, মানে অর্গানিক বলতে কোনো কথা ছিল না, মানে এইটাই খাবার ছিল। এই অর্গানিকটাই রেগুলার খাবার ছিল। এইটার ওরা নষ্ট করে, মানে বিগত 100 বছর নষ্ট করে এখন করলো কি, অর্গানিক নাম দিয়া চড়া দামে বেচতেছে। খারাপ খাবার গুলা সাপ্লাই দিয়া ওইটাকে মানুষকে সস্তা নামে অভ্যস্ত করে এখন অর্গানিক নাম দিয়া বেচতেছে। তো জিনিসটা কি হলো, মানে অর্গানিকটাই জীবন ছিল, এখন অর্গানিকটা হয়ে গেছে স্পেশাল। এটা হলো এক ধরনের মানে সিস্টেম আর কি। সো এই বর্তমান সময় আপনার অর্গানিক খাবার খাওয়া ফরজ, ওই হালাল তো এবার সাথে হিসাব করলে। কারণ আপনি যে বিষ খান, আল্লাহ যেহেতু বলছে নিজের আত্মহত্যা করে নেছে, এটা কি এক ধরনের কিন্তু কাইন্ড অফ ওই হিসাব করে কিন্তু আত্মহত্যা, আপনি নিজে ইচ্ছা করে নিজের ক্ষতি করতেছেন বা মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিচ্ছেন। প্লাস আপনার ইবাদতে ক্ষতি হবে, নষ্ট হবে, এগুলো আর কি। এই তো খাবার ঠিক করলে দেন, দেন হলো আরেকটা, পেট ঠিক করার জন্য আপনি মানে ঘুমানোর কমপক্ষে 3 ঘন্টা আগে খাইতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের এই সমস্যা, মানে দাওয়াতে গেলে রাত 11টা পর্যন্ত দাওয়াত টাওয়াত খায় বাসায় আসবে, চিত হয়ে শুয়ে পড়বে। তো ওই খাবারটা হজম হইতে মিনিমাম 3 ঘন্টা লাগবে না? ও তো উপরের দিকে উঠবে ঠাস করে, সকাল উঠা বুকে ব্যথা, মানে এই অ্যাসিড মানে অ্যান্টাসিড, অমুক তমুক, অবস্থা খারাপ হয়ে যায়। সো আপনাকে একটু এটা ব্রেক করি ভাই। ভাই ভুলে আপনি যাবো, একটু, প্লিজ ভুলে যাবো। না না আমি ওখানে আসতেছি। এই যে এক ভাই সৈয়দ আহমেদ খান বলছেন রাত জায়গেন না ভাই, আমাদেরকে বলেছে, আমার কথা বলেছে, আপনার তো দিন। তো জি আমি জি জি, 9টা না ক্রস আমরা করবো না, 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবো। 1 ঘন্টা। তো আর আপনি যেটা বললেন যে এই রাত্রে দাওয়াত খাই আসে সকালে এই অবস্থাতে, বেশিরভাগ দেখেন অঘটন ঘটে রাত্রে ঘুমের মধ্যে, খাওয়া হ্যাঁ দাওয়া লোড করে নিয়ে সব হ্যাঁ 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 স্ট্রোক বলেন, গ্যাস কম করেন, ঘুমের মধ্যে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা এইটা অনেক বড় মনে একটা করার কারণ। জন্য আপনি জি জি বলেন, জি, হ্যাঁ এটা এখন অনেক আবার। বড় একটা কারণ। সো মানে এটা আমি অনেকগুলা মানুষের থেকে শুনছি, ভিডিও দেখা, যে মানে কারোর শরীরে যদি ভয়ানক ক্ষতি করতে হয়, সে খাওয়ার সাথে সাথে শুয়ে পড়বে। এটা খুব ভয়ানক একটা জিনিস, মানে ডিজাস্টার। মানে অথচ বাংলাদেশে এমন একটা কালচার তৈরি হয়ে গেছে, মানে মাগরিবের পরে খাওয়া শেষ করবে, এটা না মানে মানে বিদেশে কিন্তু এটা অনেকে করে, অনেকে করে, কিন্তু বাংলাদেশে এই কালচারটা একদমই নাই, একদমই নাই। মানে কেন আমরা কি চেঞ্জ করতে পারি না, যে আমাদের মাগরিবের পরে খাওয়াটা শেষ করে দাও? তো যান, সমস্যা নেই, কিন্তু মাগরিবের মধ্যে খাওয়াটা শেষ করে দেন, আপনার গল্প করেন, আর গল্প করার পরে লাগলে পানি খেয়ে চলে আসতেন বা বাসায় এসে পানি খাবেন, পানি খেয়ে দোষ না, কিন্তু এটা খুবই খারাপ একটা জিনিস। আর এগুলা ঠিক থাকলে, আর টেনশন করলে অবশ্যই যেটা বলেন, যে টেনশন করলে, কারণ স্ট্রেস এমন একটা জিনিস, মানে বডিতে যে ফাইট এন্ড ফ্লাইট রেসপন্স শুরু হয়, প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি শুরু হয় বা সিম্পেথেটিক অ্যাক্টিভিটি শুরু হয়, তো যার কারণে তখন আপনার বডি ওই কোনো কিছু কাজ করতে পারে না, তখন আপনার অ্যাসিডিটি হবে, মানে এই গ্যাঞ্জাম গুলো হবে, আপনার ডাইজেশন হবেই না। ওই যে স্যার মানে কুকুর দৌড়ালে যেরকম আর কি, মানে আপনার ডাইজেশন হবেই না। অ্যাসিডিটি মানে হবেই এইগুলা জিনিসগুলো। আর আরেকটা কারণ আপনার অ্যাসিডিটি হবে, যদি আপনার পেট ক্লিয়ার না থাকে, কনস্টিপেশন থাকলে অ্যাসিডিটি মাস্ট হবে এটা। আচ্ছা, এখন আমরা এর সমাধান কি মানে মেডিকেল ইন্ডাস্ট্রি কি সমাধান দিল? গ্যাস্ট্রিক ওষুধ খাও। এইটা মানে মরার উপরে খাড়া রাখা, মানে আরো শেষ করার মানে পরিণতি। এটাকে বলে রুট কজে না যায়, মানে যেটা মেইন কারণ, এই যে যা যা বললাম এতক্ষণ, এগুলো ঠিক না করে আপনি যদি মানে অ্যান্টাসিড খান, আপনি আরো এই জিনিসটা সাময়িক ভালো লাগবে, কিন্তু লং টার্ম আপনাকে শেষ করে দিচ্ছে। কারণ আল্লাহ তাআলা এই শরীরে কোনো কিছু মানে ফাও ফাও মানে আজেরা দেয় নাই, কোনো কিছু একটা কারণ আছে। এই যে একটু, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হ্যাঁ, দিছে না একটু ভাই, আমি শেষ হাইড্রোক্লোরিক করি। অ্যাসিড। এখন ভাই আপনি গটি আবার নিয়ে আসবেন, এই 14 বছর অ্যান্টাসিড আমি মুখে রাখছিলাম, তাহলে আমার পেট আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, পেট জি আছে। জি জি জি, বলেন এবার ওইটাই হাইড্রোক্লোরিক ওইটাই অ্যাসিড ওইটাই, নিয়ে বলেন। হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এতটা ইম্পর্টেন্ট, মানে আপনি যদি মানে মানে কি বলবো, লোহাও খান, লোহা হজম হয়ে যাবে এমন এক জিনিস, মানে একদম এটা পিএইচ সম্ভবত 1 2 3, মানে প্রচন্ড অ্যাসিডিক, যাই খান একদম শেষ করে দেবে। এটা কারণ কি, ওটা ওইটা শেষ করে মানে অ্যাবজর্ব করে দেন এটা পুষ্টিটা পৌঁছায় দেয়। যারা অ্যান্টাসিড খায়, এটা যে এই যে অ্যাসিডিটি কমায়, মানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কমায় দিল, তার পুষ্টি খাবার হজম হবে না, মানে খাবার থেকে পুষ্টি হবে না, সে দিন দিন দুর্বল হবে, দুর্বল হবে, দুর্বল হবে, নেতায় পুতায়, সালে ল্যাঙ্গুয়েজে বলতেছি, নেতায় পুতায় শেষ একদম। আহ, এখানে তো একটা প্রশ্ন আসছে ভাই, ডোপামিন এডিকশন থেকে মুক্তির উপায় কি? হেলদি লাইফ স্টাইল।
বলেন তো আপনি একটু এখন। মানে মানে এই শেষ হয়ে যাবে তো এইভাবে আর কি। ভুলে গেলাম কি বলতেছিলাম। ওই যে নেতাই পুঁতে যাবে, অ্যান্টাসিড খায়া হ্যাঁ, ও খায়া আচ্ছা, পেট নষ্ট করবে, অ্যান্টাসিড খাইলে, পুষ্টি জি জি শোষিত হবে না। জি, প্রসেস হবে না। সো এইটা খুবই ক্ষতি আর কি। মানে অ্যান্টাসিড খাওয়া কোনো দরকারই না। আপনি হ্যাঁ মানে সাময়িক, হ্যাঁ ইমার্জেন্সি খুব বেশি খারাপ লাগে, আপনি ইমার্জেন্সি একটা দুইটা খান, কিন্তু এটা রেগুলার করা যাবে না। আপনি রুট করতে যান না কেন হইতেছে, আপনি রাত জাগা বন্ধ করেন, খাবার ঠিক করেন, দেন এই সমস্যাগুলো হবে না। এই জন্য এই যে আপনি সাপ্লিমেন্ট খান, যারা সাপ্লিমেন্ট খায়, ওই যে আগে লাইভেও সেদিন গত সপ্তাহে বলছিলাম যে যাদের রিয়াকশন হয় এগুলা খাইলে নিশ্চয়ই পেটের সমস্যা আছে, আপনার গার সমস্যা। তারপরে মনে করেন অ্যাপেল সাইডার ভিনেগার আপনি এটা কেমনে সমাধান করবেন, অ্যাপেল সাইডার ভিনেগার খাই ঠিক করবেন। গাট ব্যাকটেরিয়া, ও আচ্ছা, অ্যান্টিবায়োটিক কথায় চলে আসলো। যারা কথায় কথায় অ্যান্টিবায়োটিক খায়, অ্যান্টিবায়োটিক যেমন গুড ব্যাকটেরিয়া মেরে ফেলে, ব্যাড ব্যাকটেরিয়া মেরে ফেলে, আপনার পেট শেষ। কোন ডাক্তার অ্যান্টিবায়োটিক যে ইমার্জেন্সি খাইতে খান, কিন্তু এই যে গুড ব্যাকটেরিয়া মেরে ফেলেন, কোনটা ক্লাস পর্যন্ত শুনছেন যে ঠিক আছে আবার এটা শেষ করার পর প্রোবায়োটিক্স 1 মাস খাই এটা আবার গুড ব্যাকটেরিয়া ব্যাক করে? কেউ দেয় না, কেউ দেয় না। তো কি হবে, ওই আপনি মানে পার্মানেন্ট রুগী ইনডাইরেক্টলি হয়ে যাচ্ছেন যদি আপনি আবার ব্যাক না করেন। মানে প্রোবায়োটিক্স গুলো যারা অ্যান্টিবায়োটিক খাবেন, মাস্ট অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হওয়ার পরে 1 মাস অন্তত প্রোবায়োটিক্স খাবেন গুড ব্যাকটেরিয়া দেওয়ার জন্য, তাহলে আর পেটের সমস্যাগুলো হবে না। মোটামুটি এইগুলোই যাবে ভাই। মানে এগুলো যদি ঠিকঠাক থাকি, রাত 10টার মধ্যে ঘুমায়, কারণ ও আচ্ছা রাত জাগলে অ্যাসিডিটি হবে। ম্যাক্সিমাম মানুষ রাত জাগে, টেনশন রাত জাগার সাথে অ্যাসিডিটি একদম পুরোপুরি সম্পর্ক। মানে অ্যাসিডিটি হবে। সো রাত 10টায় ঘুমাইতে হবে, টেনশন বাদ দিতে হবে, অর্গানিক খাবার খাইতে হবে। আর সবচেয়ে মেন কথা, বাজে তেল মানে একদম টোটালি বাদ দেবে। প্রোবায়োটিক্স খাবে, পেট ঠিক হয়ে যাবে, হজম এটা সময় লাগবে, একদিনে তো হবে না, আস্তে আস্তে ডিসিপ্লিন এই তো, লাইফে আসলে এই যে আসল সময় কথা লাগবে। বলছেন এখন মানে এসে। ধ্রাম করে হবে না, মানে আজকে কেন হয় না, কালকে কেন হয় না, এই টেনশন করে আরো বিপদে পড়বেন। সবকিছু শরীরে কোনো কিছু খারাপটাও যেমন সাথে সাথে হয় না, আপনি ভালোটাও সাথে সাথে হবে না। খুব ধৈর্য নিয়ে 1 মাস 2 মাস 3 মাস সময় নিয়ে আস্তে আস্তে হবে, এই আর কি। আচ্ছা, রুহুল আমিন ভাই আমাদেরকে বলছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহিন ভাই খুলনা থেকে। আর অনেকে প্রশ্ন করছে, আমি আরেকটা কথা বলবো আরফান ভাই। জি জি ওই যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কফি আনামার বিষয়টা। জি কফি আনামার বিষয়টা হচ্ছে এমন একটা জিনিস, পেটে যত আবর্জনা আছে সব বের করে ফেলে, এটাই তো না। জি তারপরে ওই যে লিভারটাকে পরিষ্কার করার জন্য জি কফি আনামার বিকল্প কিছু নাই। আমি জি বলি কফি আনামার সমস্ত শরীরটাকে সেঁকে ডিটক্স বলেন, আমি যদি একেবারে আমার গ্রামীণ ভাষায় বলি, বডিটাকে সেঁকে পরিষ্কার করে বের করতে, এই জি কোলনটাকে ক্লিন করতে কফি আনামার জন্য নাই। কিন্তু ভাই মনে রাখতেই হবে, কফি আনামা প্রোবায়োটিক্স যদি পরে না খান, তাহলে আপনার শেষ, ভালো মন্দ সব তো সব বের শেষ, হয়ে যাবে। আপনি সব একটু আগে শেষ। অ্যান্টিবায়োটিকের কথা শুধু বললেন। শুধু তাই না, শুধু তাই না, যদি ওই অবস্থায় যদি হিমালয়ান পিলসর না খায়, সে দুর্বলে ঠাস করে মাথা ঘুরে পড়ে যাবে। মাথা চকলেট ভকের দেবো, ঘুরে উঠবে। ঘুরে উঠবে। আমি তো দিছি, আমি তো মনে করেন ও তখনই মাথা ঘুরান দেয়, আমি সাথে সাথে শেষ করার সাথে সাথে পিংসর বেশি করে অ্যাড করে পানি তাড়াতাড়ি খাই। ইলেকট্রোলাইট আপনার সব তো ইলেকট্রোলাইট বেরো যাচ্ছে, গুড ব্যাকটেরিয়া বেরো যাচ্ছে, এটা আপনার ব্যাক করতে হবে, ব্যাক করতে হবে। ওখানে তো ওই যে পিঙ্ক সল্টের পানিটাই মূলত খুব ভালো কাজ করে। এই আপনার জি, এনামা দেওয়ার আগে পিঙ্ক সল্টের পানি, পরে অনেকে ডাবের পানি খায়, খান ডাবের পানি খেলে হ্যাঁ তো ফাস্টিং সমস্যা নাই। ব্রেক হয়ে যায়, ওই জন্য ডাবের পানি খেতে হ্যাঁ বলি না রাইট ওই সময়। রাইট 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 রাইট, এই আর কি। ওই তো পিঙ্ক সল্টের যাদের পানি আমি আবার কি করি জানেন ভাই, জি ওই এনামা করার পরে যে আপনার কফির বিন যেগুলা থাকে, হুম হুম, ওগুলা আবার ওয়াটার দিয়ে হিট করে ওখান থেকে আবার নির্যাসটা বের করে নিয়ে ওখানে পিঙ্ক সল্ট দিয়ে উপর দিয়ে দিই। মানে কফিটা একবার নিচ দিয়ে দিই, পরিষ্কার করে দিই, আবার উপর দিয়ে দিই, গোটা বডি জীবাণু না আছে ঠিক আছে। সবগুলা মরে সাফ কোথায় যাবে। তারপরে অবশ্যই অবশ্যই জি একেবারে ডাবল, মানে প্রোবায়োটিক্স দুইটা, আমরা ব্যাকটেরিয়া খাই, দুইটাই জি জি মারতে জি, হবে একবারে। আমি ডবল মারি, এখন আবার অন্য কি কি করে জানি না। না বেশি খাওয়া যাবে, কারণ বাংলাদেশে যে প্রোডাক্ট গুলো পাওয়া যাবে খুবই লো। আমি বললাম না, ব্যাকটেরিয়া হলো মাত্র হলো, আমি যতটুকু জানি আমার 2 বিলিয়ন না 4 বিলিয়ন, আমেরিকাতে আবার 100 বিলিয়ন পাওয়া যায়, 100 বিলিয়ন। আপনি 25 গুণ খাইলেও সমস্যা নাই, 25 গুণ কিচ্ছু খাই হবে আমি। না। আমার বাসায় যেটা আছে এবং স্যারও যেটা খায়, আমি ওগুলা সব 100 বিলিয়ন প্রোবায়োটিক্স, মানে একটা ক্যাপসুলে 100 বিলিয়ন গুড ব্যাকটেরিয়া আছে এবং প্রায় 34 জাতের 34 স্ট্রেনস। আরেকটা আছে, আমি আমেরিকা যেটা এখন নতুন একটা ব্র্যান্ড দেখলাম, ওইটা হলো 40 জাতের গুড ব্যাকটেরিয়া এবং প্রায় 100 বিলিয়ন। তো একশো চিন্তা বিলিয়ন করছেন। আপনারা এটা বাংলাদেশে নাই। বাংলাদেশে আমি যতটুকু জানি 20 বিলিয়ন পর্যন্ত বের হয়েছে মনে হয়, 3টা 4টা ধরনের, কারণ এক একটা গুড ব্যাকটেরিয়া আপনার এক একটা কাজে লাগে। আবার আমি পোস্টে দিচ্ছিলাম, মেয়েদের জন্য আলাদা ফর্মুলেশনের প্রোবায়োটিক্স পাওয়া যায়, কারণ ওই মেয়েদের ভ্যাজাইনাল কিছু ব্যাপার আছে, তারপরে ওই জিনিসগুলো ঠিকঠাক করার জন্য অনেকের যে ইউরিন ইনফেকশন হয়, এগুলোর জন্য আবার আলাদা ব্যাকটেরিয়া আছে, এগুলো বিভিন্ন কাজে দেয়, তো এগুলো আলাদা ফর্মুলেশন আছে। আমি পরিচিত করাচ্ছি মানুষকে, আমার উদ্দেশ্য সাপ্লিমেন্ট বিক্রি করা না, আমি নিজে বিক্রি করি না। আমি চাই পরিচিত হোক, যখন ডিমান্ড হবে তখন কোম্পানিগুলো, বাংলাদেশের কোম্পানিগুলো ওই ডিমান্ডের কারণে আশা করি একটা সময় টুডে টুমোর আসবে, এটাই। আচ্ছা, আর নয়,
একজন বলছেন যে কফি আনামা করার পর কি খাবো ভাই, আমার একটা সুন্দর বিস্তারিত ভিডিও আছে 22 মিনিটের, এখানে মেইনলি গ্রিন জুসের কথা বলা হয়েছে। কফি আনামা জি করার পরে এখানে কোনো অ্যাসিডিক ফুড নেবেন না, জি, সবুজ শাকসবজি সালাদ এগুলা নিয়েই ওই দিনটা পার করার হালকা চেষ্টা করবেন। হালকা লাস্ট হালকা খাবার, একদম লাইট খাবার, কোনো ভারী খাবার পেটে চাপ দেওয়া যাবে না। আচ্ছা, মাসুম রানা বলছেন 150+ কফি আনামা করছে, ভাই আমারও হয়ে গেছে মনে হয়, এটা কোনো বিষয় না। যাক, আরেকটা প্রশ্ন ভাই, জি। দেখেন আমাদের বিষয়, আমার হজমে অনেক দিন হলো দেখতেছি মাংস খেলে মাংস বেরিয়ে আসে, বুঝছেন, হজম হয় না। হুম আচ্ছা, হুম। কোষ্ঠকাঠিন্য হয়, পাতলা পায়খানা, কি কোষ্ঠকাঠিন্য হয়ে পায়খানা হয়, কোষ্ঠকাঠিন্য হয়ে কিন্তু টয়লেট হয়, কি সমস্যা বুঝতেছে না। তার মানে ভাই ওখানে কি আছে বলেন তো, মাংস খেলে মাংস হজম হয় না, এটা বলেন তো একটু। মাংস খেলে হজম হয় না, ওই যে মনে হয় সম্ভবত আপনার হয়তো অ্যাসিড, ইয়া কি বলে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কম আছে, অথবা প্রোবায়োটিক্স গুলো কম আছে, গুড ব্যাকটেরিয়া না হওয়ার কারণে জিনিসটা হজম হইতেছে না। এই দুইটা ঘুরে ফিরে এই দুইটার মধ্যে এই সীমাবদ্ধ। দুইটাই। তো এই এখানে দুইটাই মেইনলি। আমি জি। আমি যেটা বলি যে মাংস আপনি খাওয়ার যদি সিদ্ধান্ত নেন, তাহলে আপনাকে আগে ক্ষুধা লাগাইতে হবে, মানে পেটটা আগে খালি ও করতে আচ্ছা, হবে, আমি হ্যাঁ যেটা হ্যাঁ, বলি। ঠিক আছে, আমি রাইট। যেটা বলি আর কি, জি জি জি। পেটটা খালি করার পরে মাংসটা আপনি যখন খাবেন তার আগে ওই মাংসটাকে আপনার ওই ভিনেগার, তারপরে লেবুর রস, পিঙ্ক সল্ট দিয়ে আপনি যখন প্লেটে নিচ্ছেন খাওয়ার জন্য, ওর মধ্যে এটা মাথায় নিবেন। জি। আর প্রথমে সালাদটা খেয়ে নেবেন, তারপরে এটা খাবেন, তাহলে হবে। আর মাংসটা রান্না করবেন স্লো হিটে, একদম স্লো হিটে, অনেকক্ষণ ধরে নরম করে, যাদের পেটের সমস্যা আছে। এই তো। হুম হুম হুম। জি, এগুলোই। না, যে স্লো হিটের কথা বললাম ওই দিন গত সপ্তাহে, তো বলতে পারি না আপনার খাবার, এই যে আমাদের মানে রান্না করা কালচারটা খুবই ভুল। মানে যতটুক যে কোনো কিছু বেস্ট, স্পেশাল সবজিগুলা যতটুক কাঁচা খাওয়া যায় সবচেয়ে বেস্ট। আপনি যে কোনো খাবার যত হাই হিটে নিবেন তত পুষ্টি নষ্ট হয়, কিন্তু আমাদের বাংলাদেশে এমন একটা কালচার, মানে সবকিছু একদম হাই হিটে দিয়া পুরাইয়া কালা ভুনা করতে করতে, মানে এই জিনিসগুলা খুব, মানে পুষ্টি যে নষ্ট হইতেছে, মানে এটা কোনো বুঝতেছে না। আপনি যত স্লো হিটে আস্তে আস্তে সময় নিয়ে করবেন তত পুষ্টি থাকবে, যতটুকু কাঁচা খাওয়া পুষ্টিগুণটা যায়। তাজা জি থাকবে। জি জি, এটা আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। কেন আমরা কফি খাবার থেকে নামা। কেন আমরা খাবার থেকে পুষ্টি পাই না, সাপ্লিমেন্ট লাগে, এটা একটা উত্তর রাখি, ওই দিন গত সপ্তাহে মিস করছিলাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, কফি নামা কয়দিন করবেন? যারা প্রথমে শুরু করবেন টানা 4 দিন করবেন, তারপরে একদিন পর পর 2-3 দিন করবেন, তারপরে সপ্তাহে একদিন করবেন, সমস্যা না থাকলে 15 দিন একদিন করবেন, আর সমস্যা থাকলে আপনি কন্টিনিউ মানে ঘন ঘন করবেন, এই তো ভাই। জি জি জি, হ্যাঁ, এগুলোই। আচ্ছা। তো ওই আপনি এখন চলে যান চুল পড়া, চুল পড়ার প্রশ্ন অনেকক্ষণ আগে আসছে, এটা নিয়ে বলেন একটু। চুলের ব্যাপারটা হয়েছে কি, প্রথমে বলি, চুল পড়া অনেকগুলা কারণ আছে, অনেকগুলা কারণ আছে। তো বাংলাদেশে চুল পড়ার জন্য সবচেয়ে জনপ্রিয় হলো সবাই ভিটামিন ই, ই ক্যাপ খায়। প্রথমে এটা আমি বলে নিই, এই চুল পড়ার সাথে ভিটামিন ইর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, চুলের অন্য বিভিন্ন উপকারিতা আছে, কিন্তু চুল পড়ার সাথে ভিটামিন ই সম্পর্ক নাই, চুল পড়ার হিসাবটা ভিন্ন। আর এরপর মনে করেন বাংলাদেশে যে মানুষ ভিটামিন ই খায়, ই ক্যাপ বলেন, যে এগুলো হলো মানে ভুয়া আর কি, মানে এটা আসলটা না। আমি সেদিন বলছিলাম যে ভিটামিন ইর টোকোফেরল এবং টোকোট্রিনল দুইটা অংশ আছে, এবং টোকোফেরলের মধ্যে 4টা অংশ আছে, আবার সাব হিসাব করলে আবার টোকোট্রিনলের 4টা আছে, আলফা, গামা, ডেল্টা, বেটা, এই 4টা মিলে আর কি, দুইটা দুইটা 4টা 4টা 8টা হয় আর কি। কিন্তু আহ ই ক্যাপের, ওই ই ক্যাপ যেটা, মানে ওইটার মধ্যে বাংলাদেশ যেটা তৈরি করেছে একমাত্র শুধু ডি আলফা টোকোফেরল, মানে মানে 8টার একটা অংশ, তো বাকি 7টার আপনি উপকারিতা কই পাবেন? So এইটা আলটিমেটলি এটা ঠিক না, মানে এটা হলো, এটা না। এই বাংলাদেশে আমি বলছিলাম একমাত্র ভিটামিন ই সবচেয়ে ভালো পাওয়া যায় স্কোয়ারের টোকোসফট। ওরা টোকোফেরল এবং টোকোট্রিনল দুইটা একসাথে অ্যাড করা আছে, যদি কেউ ভিটামিন ই খাইতে চায়। যদিও চুল পড়ার সাথে এটা মেইনলি সম্পর্ক না, ভিটামিন ই আপনার হার্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। যারা হার্টের রোগী এর জন্য ভিটামিন ইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ওই কথার সাথে বলে দিলাম। আচ্ছা, কি 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 কারণে চুল পড়ে? আহ যদি বায়োটিনের শরীরে ঘাটতি হয় তাহলে আপনার চুল পড়বে। বায়োটিনের ঘাটতি হয়, আচ্ছা, বায়োটিন কত করে তাহলে খাইতে হবে? বায়োটিন কমপক্ষে 10 mg করে খাইতে হবে মিনিমাম, যদি আপনি ফুল বেনিফিট চান মিনিমাম 10 mg খাইতে হবে। বাংলাদেশের স্কোয়ারের বায়োপ্রেম 10 নামে পাওয়া যায়। আমি ব্যক্তিগত যেটা খাই, 20 mg, মানে আমার একটার মধ্যেই 20 আছে আর কি। এটা আমার আমেরিকার ফর্মুলেশন, একটার মধ্যে 20 আছে। তো যদি আর বায়োপ্রেম 10টা কিন্তু মনে করেন 50 টাকা পিস, কারো যদি সামর্থ্য থাকে সে 2টা করে খাবে, কারো যদি টাকা সামর্থ্য না থাকে 1টা করে খাবে, মিনিমাম 1 টাকা খাবে, কিন্তু এর নিচে যদি খান তাহলে আপনি ওই বেনিফিটটা পাবেন না। 2 নাম্বার কাজ, কারো যদি ওই আগের সপ্তাহে বলছিলাম, কারো যদি ভিটামিন ডি ঘাটতি থাকে, 100 না থাকে, তার চুল পড়বে। ভিটামিন ডি 100তে আনতে হবে। 3 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, জিঙ্ক। জিঙ্কের ঘাটতি থাকলে আপনার চুল পড়বে। জিঙ্ক অবশ্যই খাইতে হবে। বাংলাদেশে বেস্ট জিঙ্ক হলো, মানে এমনি জিঙ্ক বেস্ট হলো আসলে জিঙ্ক বিস গ্লাইসিনেট। বাইরেরটা ডক্টর বেস্ট এর জিঙ্কটা সবচেয়ে ভালো, এটা একটার মধ্যে 50 mg আছে, 50 মিলিগ্রাম একটা ক্যাপসুলের মধ্যে। এটা ডক্টর বেস্ট আর বেস্ট আর কি।
কিন্তু বাংলাদেশ যেটা সবচেয়ে বেস্ট আমি দেখলাম, মানে জিঙ্ক ওরোটেট বা জিঙ্ক ওটি, এটা প্রতি ট্যাবলেটে মাত্র 10 mg। এখন ভাই আপনি যদি 5টা খান তা তো বিপদে পড়ে যাব। এখন কোম্পানি কেন এত লো ডোজ বানায় ভাই, এটা তো আমার দোষ না, আমি কি করব? আমি তো ঠিকই আমেরিকার একটাতেই 50 পাইতেছি। সো মিনিমাম 4টা 5টা করে খাইতে পারেন আর কি। জিঙ্ক ওটিটা খাইলে তো জিঙ্ক, ভিটামিন ডি, বায়োটিন, এই তিনটা যদি ঠিক রাখেন ইনশাল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে। কোনো তেল, কোনো ট্রিটমেন্ট, অমুক তমুক হাবি জাবি কিচ্ছু লাগবে না, অটো শাইন হয়ে যাবে। এই আমি এই পোস্টে যার কথা বললাম, উনি উনি আমাকে মানে দেখাইছে যে ভাইয়া দেখেন আপনার জাস্ট এই ইয়া করে আমার একদম চুল আগের মতো শাইন হয়ে গেছে, চুল পড়া বন্ধ হয়েছে, আরো চুল বাড়তেছে। আমি আমারটা হইছে, আমার তো মানে জি জি জি। 30% চুল ছিল, আর মানে আর 70% আউট আর হয়ে গেছিল। যারা আর যারা ওই যে ফ্যাট অ্যাডাপ্টেশন সময় বা যে ক্লাসে ফলো করতে চুল পড়ছে, এদের একমাত্র পুষ্টির ঘাটতি। এটা যে ক্লাসের দোষ না, এটা আপনার দোষ। আপনি কম খাবার খাইছেন, পুষ্টিকর খাবার খান নাই, সঠিক সাপ্লিমেন্ট দেন না, এটা আপনার দোষ। এটা কই আমি আমার তো ছবি দিছিলাম ভাই, আপনার তো চুল পড়ে না, আমার তো আর চুল এরকম লম্বা ছিল, আমি তো কেটে ফেলছি যে ছবি দিছিলাম। সো যে ক্লাসে ফলো করে চুল পড়ে এগুলা মানে তাদের ভুলের কারণে, এটা যে ক্লাসে কোনো দোষ না। আর যদি কেউ টেনশন করে চুল পড়বে, কারণ আরো কিছু কথা আছে, সাপ্লিমেন্ট কিন্তু সব না আপনার। দেখেন এই যে যত ট্রিটমেন্ট মানুষ করতেছে সবকিছু এক্সটার্নাল। আপনি ভিতরে ঠিক না করে বাহিরে যদি গাছ উপরে পানি ঢালতে ঢালতে সে বন্যা বা কি হবে? আপনার তো গোড়া ঠিক করতে হবে, সঠিক পুষ্টিগুলো দিতে হবে, এই 3টা পুষ্টিকে সঠিক দিতে হবে। দেন আপনি যখন ভিতরে থেকে জিনিসটা ঠিক হবে, দেন আপনি বাহ্যিক গুলো ঠিক করবেন। বাহ্যিক গুলো কি? আপনি রাত 10টার মধ্যে ঘুমাইতে হবে, রাত জাগলে চুল পড়বে। আপনার স্ট্রেস নেওয়া যাবে না, স্ট্রেস নিলে চুল পড়বেই পড়বে, এটা নেওয়াই যাবে না। তারপরে বাজে কেমিক্যাল শ্যাম্পু, কন্ডিশনার, অমুক তমুক যা আছে কসমেটিক্স, এগুলা দিলে চুল পড়বেই, কারণ এগুলোর মধ্যে খুবই বাজে কেমিক্যাল, হার্শ কেমিক্যাল, চুলে গুড়ারে তছনছ করে ফেলে। যত বড় ব্র্যান্ড তত বড় ভেজাল, এটা মনে রাখবেন যে কোনো ক্ষেত্রে। বর্তমান সময় যত বড় ব্র্যান্ড, খাবার বলেন কসমেটিক্স বলেন, যত বড় ব্র্যান্ড তত বড় গ্যাঞ্জাম। কারণ যেগুলো অর্গানিক বা টক্সিক মানে হার্শ কেমিক্যাল ফ্রি, এগুলা তো জনপ্রিয় না এবং খুবই দাম, এগুলা মানুষ কিনেও না, মানুষ জানেও না। এইটা একটা ঠিক করতে হবে। আর পাশাপাশি আর জিনিস খেলতে হবে, আমরা যেই পানিতে গোসল করতেছি এই পানিটা পিওর কিনা, এই পানিতে ভয়ানক পরিমাণ, আপনি ঢাকা ওয়াসার পানি তো বুঝেন, এগুলো সব হাইলি ট্রিটেড উইথ কেমিক্যাল। দয়া করে এই সাথে বলি, দয়া করে ট্যাপের পানি ডাইরেক্ট খাবেন না, কি পরিমাণ কেমিক্যাল দেওয়া আছে, এটা শরীরে কি আপনার হেভি মেটাল ঢুকতেছে না? এখন এগুলা বললো তো আবার আরেক ঝামেলা, মানে এখন কিনা পানিও যে খাবেন, কিনা পানিও তো মনে করেন পিওর কি পাওয়া যায়? মানে জাস্ট বলতেছি, কি পারবেন পারবে না জানি না, আমার জাস্ট বলা দরকার বলে যায়। এই কিনা পানি, এই আরমান ভাই, এই কিনা পানিটা আপনি মনে রাখেন। আমি বলি যখন আমি এই জায়গায় আসি, জি আমি তো মানে অত্যাধিক অসুস্থ ছিলাম, নড়তে পারতাম না, মনে হচ্ছিল জি আমাকে ইনস্ট্যান্ট সুস্থ হতে হবে। তখন পানির উপরে ভিডিওটা শুনলাম, তখন এই যে আপনার কথা মনে হলো, কিনা পানি আমি খাইয়েছি, কিন্তু ওইখানে অ্যাসিড পানিতে পরিপূর্ণ থাকে। আমার যে বুকের জ্বালা পোড়া ছিল, ওই কিনা পানি খায় একটুকু জানি, পরে আরো ফিল্টার যখন ইনস্টল করলাম, আরো জি ফিল্টারের জি পানি জি। খাওয়াতে এটা মানে 15 আমি দিনের মনে মধ্যে করি আমার কেউ বুকের যদি জ্বালা চলে গেছে। কেউ যদি স্বাস্থ্যের জন্য ইনভেস্ট করতে চায়, বা মানে পানির উপর ইনভেস্ট করাটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ পানি আপনি সারাক্ষণ খাচ্ছেন। আমি এই জিনিসগুলো জানতাম না, আমিও কিন্তু আমেরিকাতে আগে ট্যাপের পানি খেতাম। এটা জানার পর থেকে আমি এই স্প্রিং ওয়াটার ছাড়া কোনো পানি খাই না। যারা বিদেশ প্রবাসী থাকেন তাদেরকে বলতেছি, দয়া করে আপনারা স্প্রিং ওয়াটার পানি খাবেন। আর একটা পাওয়া যায় পিউরিফাইড ওয়াটার। পিউরিফাইড মানে কি? ট্যাপের পানি রে পিউরিফাই করে ওই ট্যাপের পানি রে বেচতেছে। মানে এটা আরেক ধোকাবাজি। জিনিসটা সস্তা, কিন্তু আপনার স্প্রিং ওয়াটার হলে একদম ঝর্ণার পানি, মানে একদম সরাসরি ঝর্ণা থেকে আসছে। হ্যাঁ, এগুলো প্লাস্টিকের বোতলে পাওয়া যায়, কিছু করার নেই, মন্দের ভালো। আপনার গ্লাসের পানি তো মানে পাওয়া যায় না। তো অ্যাটলিস্ট আমি একটু একটু তো চেষ্টা করতেছি, যা না পাওয়া যায় এই এই জমানা এখন কি করবো বলেন? অনেকে প্লাস্টিকের বোতলে পানি শুনলেও কমেন্ট করে ভাই, মানে কি করব সেটা না বলে শুধু নেগেটিভ কমেন্ট করতে লাভ নাই, তুই সমাধান দে আমারে। তো আমরা আমাদের আচ্ছা। মতো আমরা চেষ্টা করতেছি আর কি। সো পানিটা হুম। পানিটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার চুল পড়ার ইয়া করার জন্য পানিটা ইম্পর্টেন্ট এবং নিজের শরীরের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আপনার দয়া করে ট্যাপের পানি খাবেন না, কেউ না, বাংলাদেশে কেউ খাবেন না, এটা বিষ। জি পানির মধ্যে যখন গেছি, পানির একটু কথা বলি। যাদের অ্যাসিডের প্রবলেম আছে, মানে কি বলবো, রক্তে অ্যাসিড, ব্যথা, অ্যাসিডের জন্য কিন্তু শরীরের সব জায়গায় ব্যথা হয়, এটা ওইদিকে না যায়। আমি জি পানির উপরে থাকবো যাদের, আমি কিছু মোটামুটি তারা সকাল পর্যন্ত ভালো থাকে, 10টা 11টা পর্যন্ত ভালো থাকে। তা আমি যেটা নিজে নিজে ধারণা করছি, যে জি রাত্রে তো তারা পানি খায় না, পানির সাথে তার অ্যাসিড তাদের ভিতরে ঢুকতেছে না, তাই জি বডিটা ওই অ্যাসিডটার সাথে নিউট্রালাইজ করে নিয়ে সকালটা ভালো সার্ভিস দেয়। সকাল থেকে যখন আবার পানির সাথে অ্যাসিড ঢোকানো শুরু করে, একটু পরে আবার জ্বালা পড়া শুরু হয়। আমি জি জি জি। ম্যাক্সিমাম মানুষ দেখছি ঘটনা ঘটে, যেটা আমার ক্ষেত্রে ঘটতো। তো তাদেরকে বলছি যে আপনি আরো ফিল্টার ছাড়া উঠে আসার কোনো উপায় নাই। আরো জি ফিল্টার তো জি পানি জি। থাকে না, ওখানে যদি পিঙ্ক সল্ট না দেন তাহলে ওটা কিছুই থাকে না, ওটা ডিসিল ওয়াটার, ডিস্টিল জি জি ওয়াটার জি দেয়।
ডিস্টিল ওয়াটার কিছু এই থাকে না, হচ্ছে মিনারেল অবস্থা। থাকে না, হ্যাঁ। পানির উপরে আর জোর দিতে হবে। আপনি পানির পানি সাথে নিয়ে একটা কথা বলেন। আরেকটা কথা বলে দিই প্রাসঙ্গিক ক্রমে, যারা পানি খাবেন যে কোনো সময় পানি খান, অবশ্যই একটু পিঙ্ক সল্ট অ্যাড করবেন। কারণ আমরা যখন পানি খাই আমাদের পেশাবের সাথে কিন্তু এই ইলেকট্রোলাইট গুলো চলে যাচ্ছে। এটা শুধু ওই যে গাছটা ফলো করার সময় না, আমি সারা জীবনে সবসময় কথা বলতেছি যে কোনো পানি খাওয়ার সময় একটু পিঙ্ক সল্ট অ্যাড করবেন। এটা এটা ভালো আর কি, এটা ভালো, তাহলে শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হবে না। প্রস্রাবের সাথে তো বের হয়ে চলে যায়, জি তাই তো জি 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 এদিক জি দিয়ে দিতে হবে, ওদিক দিয়ে বেরো যাবে। জি কারণ এখানে যদি আরেকটা কথা, কারো যদি লবণের ঘাটতি হয়, তার মাইগ্রেনের সমস্যা হবে, তার মাথা ব্যথা করবে, তার শরীর দুর্বল লাগবে, শরীর কাঁপবে। সো লবণ ভেরি ইম্পর্টেন্ট। লবণ শত্রু না, এই কথা আরেক দিকে চলে যাচ্ছে। লবণ শত্রু না, এটা আমাদের মিথ্যা শেখানো হচ্ছে। লবণ শত্রু না, লবণ আমাদের জন্য উপকারী। লবণ ঘাটতি করলে আরো আপনার 10টা সমস্যা আরো মেক করা যাবে, আরো বেশি সুবিধা। সো আর বেশি গেলাম না। আচ্ছা এবারে একটু অন্যদিকে যাব, জি যে রক্ত শূন্যতা কিভাবে দূর করব। রক্ত শূন্যতা 24 সাল থেকে যে লাইফ স্টাইলে আছে, কিন্তু রক্ত উৎপন্ন হয় না, প্রায় রক্ত দেওয়া লাগে। রক্ত রক্ত শূন্যতা আমি তো ডিটেলস ভাবে বলতে পারবো না, এটা তো বিভিন্ন কারণে হুম, হতে পারে। আমি জাস্ট বেসিকটা বলে দিই। সেটা হলো রক্ত শূন্যতা আপনার যদি খাবারে ওই যে আয়রন জাতীয় খাবার যদি না খায়, গরুর গোস্ত এগুলা, বা ইয়ে না খায়, হয়েছে কি মনে করেন ওই যে আমরা তো এখন গরুর গোস্ত যা গরুর গোস্ত তো মনে করেন ফার্মের বিষ টিষ দেওয়া, ইনজেকশন মারা, এই করা সেই করা, পুষ্টি পাবো কই থেকে বলেন? মানে একটা মাঠে চড়া ঘাস খাওয়া গরু পাবো কই, আর পাইলেও দাম বেশি, কয়জন এফোর্ড করতে পারে? সব মিলা মানে পুষ্টিটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো পোস্টে বলছিলাম রক্ত শূন্যতার জন্য এখন সাপ্লিমেন্ট ছাড়া দিন শেষে উপায় নাই। যদি কেউ গরুর গোস্ত খাইতে পারেন ভালো, অর্গান মিট, কলিজা টলিজা আছে বা এগুলা ভেরি ইম্পর্টেন্ট, এগুলোর জন্য ইয়া হয়ে যাবে, আয়রনের পূরণ হবে। আর যদি সাপ্লিমেন্ট চান, আমাদের একটা ভুল ধারণা আছে যে রক্ত শূন্যতা শুধু আয়রন খেলাবে, না, এটা ভুল। আয়রনের জন্য 3টা মিলে আয়রনে কাজ করে। আয়রন, ভিটামিন বি9 যেটা মিথাইল ফোলেট, আর হলো ভিটামিন বি12 মিথাইল কোবালামিন, এই 3টা একসাথে মিলে আপনার লৌহ কণিকা, রেড ব্লাড সেল তৈরি হয়। সো এই 3টা আমি ইম্পর্টেন্ট। শুধু আমি আয়রন খাইলাম তাতে আলটিমেটলি কোনো বেনিফিট হবে না। 2 নম্বর কথা হলো, বাংলাদেশে আয়রন ভালো কোনো আয়রন নাই। আয়রনের বেস্ট হলো আয়রন গ্লাইসিনেট। ডক্টর বেস্টে আয়রন গ্লাইসিনেট পাওয়া যায়, না আয়রন গ্লাইসিনেট পাওয়া যায়। বাংলাদেশে যে আয়রন গুলো পাওয়া যায় এগুলো খুব লো কোয়ালিটি। আপনার খাইলে পেটে এটা ডিস্টার্ব করবে, অ্যাসিডিটি হবে, পেটে কামড়াবে, ঝামেলা হবে, গ্যাঞ্জাম আছে। সো যারা আয়রন গ্লাইসিনেট গুলো কিনবেন, দেখবেন ওই বোতলের মধ্যে লেখা থাকে যে জেন্টেল অন স্টোমাক, মানে এটা ভেরি ইম্পর্টেন্ট। লেখা থাকে সুপিরিয়র বায়ো অ্যাভেলেবিলিটি, মানে এটা সুন্দর শোষণ হবে আর কি। সো আয়রনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্বিতীয় হলো ভিটামিন বি9 নাকি, যেটা মিথাইল ফোলেট আপনার 15 mg দৈনিক খাইতে হবে। এটা খাইতে হবে মিথাইল ফোলেটটা। বাংলাদেশে এখন সমস্যা হলো, বাংলাদেশে মিথাইল ফোলেট পাওয়া যায় যে ফলিভ মাত্র 400 মাইক্রোগ্রাম। 400 মাইক্রোগ্রাম আপনাকে যদি 37 গুণ খাওয়া যান, তাহলে 15 mg হবে। এখন 37 গুণ আমি খাওয়াইতে কেমনে বলবো? ভাই বাংলাদেশে কেন এত লো ডোজ বানায়, আই হ্যাভ নো আইডিয়া। এটা আমার কিছু করার নাই, তো আমি জাস্ট বলে যে। আর ভিটামিন বি12 যেটা মিথাইল কোবালামিন, সেটা বাংলাদেশে মেথিকল নামে পাওয়া যায় বা মিকোলাজিন নামে পাওয়া যায়। এইটা মোটামুটি 5 mg খাইতে পারেন, 10 mg খাইতে পারেন। তো বাংলাদেশে 0.5 mg পাওয়া যায়, 10টা হলে 5 mg হবে, আর 20টা হলে এখন দিন শেষে ভাই ওই বিদেশেরটাই হাত ধরতে হবে। কি করবো না, বাংলাদেশে এত লো ডোজ বানাইলে কি করবো, কিছু করার নাই। তো এই 3টা কম্বিনেশন যদি আপনি খান, ইনশাল্লাহ আয়রন ঘাটতি মানে সমস্যা পূরণ হবে। আরেকটা কথা বলি, পুরুষরা এই আয়রন নিয়ে সাবধান হবে, কারণ আয়রন বাড়লেও কিন্তু আপনার ঝামেলা আছে। আয়রনটা একটু টেস্ট করে না, মানে চেক করে নেবেন, যাদের সত্যি আয়রন ঘাটতেছে তারা আয়রন সাপ্লিমেন্ট খাবেন। যদি না না থাকে সমস্যা, ভালো খাবেন না, কারণ আয়রন বাড়লেও শরীরে প্রবলেম হবে। জি আচ্ছা এখন আরেকটু আসি, দেখেন আমি যতটুকু জানি বলি, তারপরে আপনি জি আমার জি ভুল জি ধরে কথাটা বলবেন। জি 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 একটা কমেন্ট আসছে, শুধু কাঁচা সবজি সালাদ টাইপ ফুড খেলে পেট খারাপ করে বা কনস্টিপেশন হয় বা পেট জ্বালা করে, যদিও খালি পেটে নারকেলের তেল বা ভিনেগার খেলে সমস্যা হয় না, এর কারণ কি আর সমাধান কি? আচ্ছা, এই কাঁচা খাবার অনেকের সহ্য হয় না, পেটে বহু দেখছি। এই কাঁচা খাবারটা যাদের সহ্য হয় না, তাদের হাফ সিদ্ধ করে খাবে, আর এই জি ক্ষেত্রে আস্তে এতই আস্তে চিবান। আস্তে আস্তে অভ্যাস করতে হবে, চিবাইতে হবে, হ্যাঁ এক বলেন। ইচ্ছা ভিনেগার খাইতে হবে, সব মিলে আর কি, কম্বিনেশন এগুলো আস্তে আস্তে। জি আপনি বলেন, এটাই আচ্ছা, এটাই মেনলি। এটাই। আর মানে যেটা বলছিলাম যে সিবায়া সিবায়া সিবায়া, মানে জাবর কাটা, আমরা গরু হ্যাঁ মহিষের জাবর কাটা হ্যাঁ দেখি, হুম তাদেরকে হুম জাবর কাটার মতন এই জাবর কেটে কেটে খাইতে হবে। আর হুম সবচাইতে বড় কথা,
যে এই খাবারগুলা ওই স্যার খাইতে বলেন, আরফান ভাই বা আমিও বলি, জি এই সবগুলাই যে আপনাকে খাইতে হবে এমন না। যেইটা আপনার পেটে সহ্য হবে বা যেটাতে আপনি কমফোর্ট ফিল করবেন ওইটা দিয়ে খাবেন। আস্তে আস্তে পেটের পরিবেশটা ভালো হবে, আস্তে 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 আপনি জি সব জি জি খাবার না, আপনি খাবেন একটা মূল। গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন, আমি ভুলে গেছিলাম। এই যে চাবানো, মানে গ্যাস্ট্রিক আরেকটা বড় কারণ আমরা চাবায় খাই না। চাবানোটা ভেরি ইম্পর্টেন্ট। মানুষের ভুল ধারণা পেটের ডাইজেশন হয় না, এটা রং। পেটের ডাইজেশনের মূল শুরু হয় মুখের থেকে শুরু হয়। আপনি মুখের কাজ না করে ধাম করে পেটে পাঠায় দিলেন, তাহলে পেটে তো ও তো এটা করার মতো সে রেডি না। এটা তো সে তৈরি করে না, আগে এখান থেকে শুরু হবে, এইটার কাজ শেষ করার পর ওইটাকে প্রসেস করে আল্লাহ পেটটাকে ওভাবে বানাইছে। সো ডাইজেশন স্টার্টস ফ্রম হিয়ার। এই যে প্রোবায়োটিক্স এর মধ্যে একটা বাংলাদেশ থাকে না, এখানে থাকে আর কি, মানে এনজাইম, এই এমাইলেজ এর কাজ হলো শর্করা ব্রেকডাউন করে। এটা হলো স্যালাইভা, এই যে লালার মধ্যে থাকে। আপনি যত লালা দিয়ে মিশাইবেন চাপাবেন তত বেশি এটা মানে ওই ব্রেকডাউন হয়ে এটা অ্যামাইলেজ তো ব্রেকডাউন করে জিনিসটা হবে, তখন আপনি গিলবেন। ওইটা পেটে আরামসে আপনি ব্রেকডাউন করলে না, তো পেটে যায় তো বিরক্ত যে কি তুই ব্রেকডাউন হয়ে আসিস না কেন, এখন এই যে গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। এই আর কি, চাবানো ভেরি ইম্পর্টেন্ট। আপনি পানি করা দরকার নাই, কিন্তু যত ম্যাক্সিমাম চাবানো যায়, যতটুকু ম্যাক্সিমাম। মানে যাদের ওই সমস্যা মুখে বেশি দিলাম আছে, গিললাম, মানে মুখে দিলাম গিলে ফেলাম না। বিশেষ করে যারা কর্মব্যস্ত জীবন, যারা অফিস আছে এই আছে না, আপনাকে এটাকে প্রায়োরিটি দিতে হবে। লাগলে পরে খান, কিন্তু তাও সময় নিয়ে চাওয়া চাওয়া খান। মানে হুলস্থুল জীবন, মানে এটা হয় না আসলে ভাবে। হুলস্থুল জীবন ভাই। এখানে আমি বলবো যাদের সমস্যা আছে তাদেরকে অবশ্যই ওইদিকে নজর দিতে হবে, আপনি বলছেন, এবং তাদের ক্ষেত্রে জাবর কাটা। আর যারা ভালো আছেন তারা ম্যাক্সিমাম যতটুকু পারেন যতটুকু সময় পারেন, দিয়ে জি জি দিয়ে খাবেন। আর কনস্টিপেশনের বিষয়টা, ওই বেকিং সোডা যদি ব্যবহার করেন তাহলে কনস্টিপেশনটা অনেক সময় চলে যায়। আমি দেখি স্যার, কফি আমার কথাটা আমরা আগেই বলে আসছি। জি। পেট জ্বালা করে, হয়তো গ্যাস্ট্রাইটিস বা আলসার। গ্যাস্ট্রাইটিস, জি, এটা একটা ভালো পয়েন্ট বলছেন। গ্যাস্ট্রাইটিস বলেন তো। আলসার। গ্যাস্ট্রাইটিস হলো মানে পেট জ্বালার প্রথম স্টেজ, মানে পেটে জ্বালা করে। এটা যখন গভীরে চলে যায় দেন এটা আলসার ফর্ম হয়ে যায় আর কি, আলসার হয়ে যায়। কারণ ওই যে আপনি দিন শেষে ওই যে অ্যান্টাসিড খাচ্ছেন, আপনি তো রুট কজে যান নাই, ওই ইনফ্লামেশন তো বন্ধ করেন নাই। সো একটা পর একটা যেতে 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 তারপরে এই যে এই সমস্যাটা গেল। তো গ্যাস্ট্রাইটিসের সমস্যা ওই যা বললাম ওগুলাই। কারো যদি আলসার হয়ে যায়, সেটার প্রাকৃতিক ট্রিটমেন্ট হচ্ছে জিঙ্ক কার্নোসাইন খেতে হবে। ডেইলি 2টা করে 3 মাস খাইতে হবে এটা। জিঙ্ক মানে এটা জিঙ্ক একটা স্পেশাল একটা ফর্মুলেশন। এই জিঙ্কটা আপনার যেখানে ক্ষত স্থানে জিঙ্ক কিন্তু একটা, আমি যতটুকু জানি এটা অ্যালকালাইন আর কি। সো ওই ঘাটা আস্তে আস্তে শুকাবে আর কি। আপনি খালি পেটে যদি 3 মাস খাইতে পারেন শুকা যাবে। এইটা কিন্তু ন্যাচারাল জিঙ্ক। কিন্তু এটা না করে দিল অ্যান্টাসিড, মানে অ্যান্টাসিড বা ওই যে প্রোটন পাম্প ইনহিবিটর, মানে সেকলো, এটা যা যা আছে আর কি। তো আমরা যদি ন্যাচারালে যাই আমাদের শরীর উপকার হবে, এই আর কি আচ্ছা আরফান এটা। ভাই, জি এখানে ওই আমি কারো কারো রেজাল্ট এইভাবে ভালো পাইছি যে একদম ইমটি স্টোমাকে যদি কোকোনাট অয়েল ভিতরে ঢুকাই দিতে পারে, জি তাহলে যদি ক্ষত থাকে, আলসার বলেন আর এই যে গ্যাস্ট্রাইটিস বলেন, এখানে জি ভালো একটা বেনিফিট পাওয়া যায়। কিন্তু কোকোনাট অয়েল আপনার ঘা শুকাইতে সহযোগিতা করে, আমি দেখেছি জি এটা। জি 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 মানে প্র্যাকটিক্যালের কথা বলছি, অনেকে জি। পাইছে আমাদের জিনিসটা। এখানে মনে করেন সাপ্লিমেন্ট গুলো অ্যাভেলেবল, তো আমি এই জন্য ওইটা আগে আরামসে ট্রাই করছি। আমি আমার আমার হেল্প আপনাকে একটু হয়েছে আর কি। আপনাকে বলি, আপনি সাপ্লিমেন্ট বিষয়ে যথেষ্ট নলেজ অর্জন করছেন, তার জন্য আপনাকে আমি ধরছি যে আমার যারা পেজের ফলোয়ার আছে তাদের সাপ্লিমেন্ট নিয়ে কাজ হবে, যাদের এই ন্যাচারালি হচ্ছে না। আর আমি যেহেতু এই ন্যাচারাল মানে গ্রামে থেকে জি জি এগুলা জি নিয়ে জি কাজ জি করি, এইটা আর আপনার সাপ্লিমেন্ট দুইটা সমন্বয় করে জি 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 যার যেটা ভালো হবে সে সেটা নেবে। ওই জন্য আমরা দুইজন মাঝে মধ্যে জি এইভাবে জি আসি। জি আর একটা কথা ভাই, জি। সবসময় কাশ হয়, কফ আসে, বুক জাম থাকে, করণীয় কি একটু বলেন তো? সবসময় কাশ বুক জাম হয়, এটা তো বিভিন্ন কারণ হতে পারে। ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে, জিঙ্কের ঘাটতি হতে পারে, আর কি হতে পারে আমার একটু আইডিয়া দেন। আমি ইনফ্লামেশন। আচ্ছা, আচ্ছা ইনফ্লামেশন, আমি জি বলি, জি 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 ইনফ্লামেশন থাকলে আমার আমার মাঠে আমার এক মাস্টার ভাই ছিল, বয়স আমার থেকে অনেক সিনিয়র, ইনহেলার টানতো শীত আসলেই, ইনহেলার। জি তারপরে জি জি কুয়াশার মধ্যে সে আমার সাথে দৌড়ে এক্সারসাইজ করে, কিচ্ছু না। আমি শুধু বডির ইনফ্লামেশন দূর করার দিক নজর দিয়েছিলাম ওই ভাইয়ের, যে ভাই বডি থেকে ইনফ্লামেশন দূর করেন, আপনার শ্বাসকষ্ট অ্যাজমা কিচ্ছু থাকবে না, আল্লাহর কি কাম। ওই ঘটনায় ঘটছে। তো আমার মনে হয় যে কফ আসছে, বুক জাম হয়ে থাকে, এখানেও ইনফ্লামেশন আছে, ঠান্ডা জনিত সমস্যা আছে। আর ভিটামিন ডি তো আপনি বলেই ফেললেন যে ভিটামিন ডি জি। নাই। না আমি একটা জিনিস বলি তো, এই মানে কফ টফ শুনতে, এই যে শীতকালে মনে করেন যেসব রোগ টোগ হয় না, শীতকালীন সর্দি ঠান্ডা জ্বর কাশি, মানে আমার অভিজ্ঞতা থেকে বলি, আমিও কিন্তু একসময় কিন্তু আপনাদের মতো গতর মধ্যে কাশির সিরাপ, অ্যান্টিবায়োটিক, এই সেই নাক সর্দি পড়া যা যা এক গাদা খাইছি, কাজ হয় না। 7 দিন ভুগছি, 15 দিন ভুগছি, কিচ্ছু লাগবে না। শীতকালের আপনার মূল সাথী হচ্ছে হলো ভিটামিন ডি, 1 নাম্বার। ভিটামিন ডি হাই ডোজে 50,000 আইইউ খাইতে হবে। ভিটামিন ডি হাই ডোজে প্লাস জিঙ্ক।
এই দুইটা, আর ভিটামিন সি এটা চেষ্টা করবেন লেবু বা ওই খাবার থেকে, কারণ ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু রিয়েল না, এটা হলো ভুয়া ভিটামিন সি। সিবিট বাদ দেন, সিবিটের আরেক কথা চলে যাব, ওইটা রিয়েল না, ওটার মধ্যে ভেজাল আছে, চিনি অ্যাড করা আছে বা আরো ঝামেলা আছে। ওটা না, আপনি প্রাকৃতিক থেকে ভিটামিন সিটা আমি সবসময় লেবু থেকে, ক্যাপসিকাম থেকে, টক ফল থেকে নেওয়ার চেষ্টা করি। এটা সাপ্লিমেন্টে যায় না, কারণ এটা সাপ্লিমেন্ট ওই রিয়েল ফুড ছাড়া ওই যেটা বানায় সেটা ঠিক না আর কি। তো আচ্ছা, এইটা আরেকটা বিষয় পেটের ক্ষেত্রে ভাই, ওই যে যাদের ইনডাইজেশন হয়, ওই যে বললে যে মাংস খেলে বের হয়ে চলে যায়, জি ওই ক্ষেত্রে আমি দেখছি যে একটা ফাংশনাল ফুড আছে হেলদি গাট, এটা আমি স্যারকেও বলছি, মানে স্যারও ব্যবহার করে, বা ওই যাদের ইনডাইজেশন মানে হজম হয় না, গোটা হুম গোটা বের হয়, তারা যদি ওই হেলদি গাটটা খাওয়ার পরে ওই 10 ml না, করে নেয়, তাহলে ওটা একটা রেজাল্ট পাওয়া যায়, আমি মানে দেখেছি। মনে করেন আমি আমি সর্দির কথাটা শেষ করি, তো যাদের এই শীতকালীন সর্দি আছে তারা যদি ভিটামিন ডি টা ঠিক করতে পারেন, 100 আনতে পারেন, ভিটামিন সি টা ঠিক মতো সমৃদ্ধ খাবারগুলো খান, আর জিঙ্কটা যদি কমপক্ষে 4টা 5টা করে যেহেতু 50 mg হয়ে খাইতে পারেন, আপনার এই বারবার কাশি আসা সর্দি পড়তেছে এই সেই হবে, একদম যে হবে না তা না, কিন্তু আপনাকে ওই যে বিছনায় ফালাবে, 7 দিন ভোগাবে, অ্যান্টিবায়োটিক খাইতে হবে, কিচ্ছু লাগবে না, আপনি ন্যাচারাল দিকে আগান, সব চলে যাবে। এই যে আমি মনে করেন এই যে খাই না, আমার আমার এখানে -15-20 হয়, আজকে আলহামদুলিল্লাহ 3-4 বছর হয়ে গেছে, আমাদের কারো সর্দি কাশি ঠান্ডা কিচ্ছু হয় না, কোনো কাশি কিচ্ছু ওই নাই, যে কোনো অ্যান্টিবায়োটিক কিচ্ছু ভিটামিন খাইতে হয় না। ভিটামিন ডি 150 করে রাখছেন যে। জি জি জি, আর জিঙ্ক, আমি কিন্তু জিঙ্ক সবসময় বাসা থাকে, আমি মানে আমার বাসা মানে কয়েকটা সাপ্লিমেন্টে সারা 365 দিন থাকে, ভিটামিন D3K2 একটা হিসেবে বললাম, D3K2, তারপর হলো ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বায়োটিন, ওমেগা 3, এই কয়টা আমার সারা বছর থাকে। আচ্ছা, আপনার ভাই এখানে ওই যে গাট ফাংশন ভালো রাখার জন্য যে ফার্মাসিতে প্রোবায়োটিক্স পাওয়া যায়, ওই যে বললাম তো, আমি ভালো খান, সমস্যা নেই ভালো, কিন্তু হ্যাঁ, এটা বাংলাদেশে হাই আমি হাই সাধারণত পাওয়ারের নাই। ব্যাকটেরিয়া যে প্রোবায়োটিক্সটা পাওয়া যায় এটাই নিয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে, যাদের আপনার ওই দই খাওয়া যাবে, এলাও আছে, পেটে সমস্যা জি নাই, সুগার নাই, হার্ট ডিজিজ নাই, হাই প্রেশার নাই, জি তারা এই বাসায় টক দই তৈরি করে ন্যাচারাল দুধ থেকে, একদম জি ন্যাচারাল দুধ থেকে টক জি দই জি তৈরি জি করে এটা জি প্রোবায়োটিক্স হিসেবে নিতে পারে, নাকি ভাই? জি 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 জি, হ্যাঁ আচ্ছা, পারবে। আরেকটা কমেন্ট আসছে, কি দারুণ কমেন্ট, আমার ভালো লাগছে, খাদিজা ইস, সুস্থ থাকা অনেক কঠিন এই জামানায়, ভাই এর উপরে আপনি এটা 2-4টা এটা লাইন সত্যি করেন। কথা, এটা তো সত্যি কথা, আমরা এখন দাজ্জালের জামানায় বাস করছি, এখন তো কঠিন হবে, এগুলো সব নবীজি বলে গেছে, আপনি স্টাডি করেন, স্টাডি করলে বুঝবেন যে মানে নবীজি বলে গেছে না, এই যে স্যারকে কেন পছন্দ করে, স্যারকে মানুষ কেন চিনতেছে না, স্যার কিন্তু দিনের খেদমত করছে, কথাগুলো বলে নেই আজকে মানে আহ আপনারা স্যারকে তো ওজন কমানো ডাক্তার মনে করেন, কিন্তু দিনের অনেক বড় একটা খেদমত করছে, ওনাকে আপনারা চিনেন না, ওনাকে বুঝতে হলে ওনাকে স্টাডি করতে হবে। আমি ওনার ভক্ত হয়েছি ওনাকে স্টাডি করে, ওনাকে আমি এমনি আজেরা ভক্ত হই নাই, ওনাকে চিনি, উনি অনেক বড় একটা কাজ করছে, এবং আল্লাহ তাআলা ওনাকে স্পেশালি এই কাজের জন্য কবুল করছে, সারা বাংলাদেশের মধ্যে আর কেউ কিন্তু ওনার মতো এই কাজটা করতেছে না। সো হি ইজ চোজেন, আল্লাহ তরফ থেকে স্পেশালি চোজেন, যে তুমি এই সেক্টরটা কাজ করো, যে নবীজি বলে গেছে যে আপনি হাদিস কিয়ামতের আগে শেষ জামানা হাদিসগুলো পড়বেন, যে দাজ্জালের গবাদি পশু খাবার দাবার গুলো বড় বড় হবে, বড় বড় হবে। ভাই আজকালকার জিএমও হাইব্রিড খাবার গুলো কি বড় বড় না? জানো ভাই, তো এটা এটা মানুষ কোনো চিন্তা করে না। So, আমাদের আমাদের কিন্তু এই খাবারগুলো যদি আমরা কিন্তু শয়তানের খাবার খাচ্ছি দিন শেষে। আমি লাইভেও স্যার বলছিলাম যে আমরা শয়তানের খাবার খেয়ে আল্লাহ কেমনি প্রিয় হবো বলেন? এটা কি শয়তানের খাবার না? আল্লাহর এগেনস্টে আপনি যা খাবেন, তো এবার এগেনস্টে যা খাবেন জিএমও, সেটা কিন্তু শয়তানের খাবার। এই শয়তানের খাবার কিন্তু সারা দুনিয়া ছড়ায় ফেলছে। So, এই জন্য বললাম কথাটা, যে এই বর্তমান সময় অর্গানিক খাবার খাওয়া ফরজ ফরজ ফরজ, সুস্থ এই থাকাটা অর্গানিক কঠিন। খাবারে থাকেন, তো আমি কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে আসি। অ্যাজমা সম্পর্কে আমরা বলেছি, জি, অ্যাজমা হচ্ছে ইনফ্লামেটরি ডিজিজ, বডি থেকে ইনফ্লামেশন দূর করবেন যেভাবে সেইভাবে ভিটামিন ডি, করেন, তবে ভিটামিন ডি হ্যাঁ, ঠিক করেন, ভিটামিন ডি 100 আনেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওটা চলে যায়, আমি একটু আগে অ্যাজমা নিয়ে বলেছি। আর আরেকটা কমেন্ট আসছিল যে সারাইসিস, ওই সব একই কথা, যেগুলি আপনার সোরিয়াসিস মূলত হলো অটোইমিউন ডিজিজ, তো অটোইমিউন ডিজিজ হলো আপনার এক নাম্বার হলো ভিটামিন ডি ঠিক করা, কারণ ভিটামিন ডি হলো ইমিউন মডুলেটর, মানে ইমিউন সিস্টেমটা রেগুলেট করে আর কি। সো ভিটামিন ডি 100 উপর আনতেই হবে, যে কোনো অটোইমিউন ডিজিজ, সোরিয়াসিস হোক বা আরো বিভিন্ন অটোইমিউন ডিজিজ আছে, এগুলো ভিটামিন ডি 100 আনতে হবে। প্লাস আপনার টেনশন বাদ দিতে হবে, অটোইমিউন ডিজিজের দ্বিতীয় সবচেয়ে বড় কারণ স্ট্রেস বাদ দেবে, স্ট্রেস থাকলে অটোইমিউন ডিজিজ ঠিক হবে না, রাতে ঠিক মতো ঘুমাইতে, ওই ঘুরে ফিরে ভাই জেকে লাইফস্টাইল, এই এক কথাই আর কিছু না, ভিটামিন ডি আর জেকে লাইফস্টাইল এইটাই। এখন দেখেন,
জি। ভিটামিন ডি নিয়ে যখন আপনি কথা বলছেন, আপনি আরেকটু বলেন। একটা কমেন্ট আসছে যে ভিটামিন জি। ডি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয়, এই যে ম্যানাকুইন কে টু, এটা নিয়ে ক্লিয়ার করেন তো ভাই হ্যাঁ, আবার। ওই গত সপ্তাহে বলছিলাম, তো আবারও বলি যে ভিটামিন ডি এবার 150 পরে গিয়ে মূলত টক্সিসিটি শুরু হয়, 150 আগে টক্সিসিটি শুরু হয় না। এই যত কিছু সমস্যা যাই কিছু বলে, একটা মাত্র জিনিস, সেটা হলো হাইপার ক্যালসিমিয়া, মানে রক্তে ক্যালসিয়াম বেড়ে যায়। কারণ ভিটামিন ডির কাজ হচ্ছে আমরা খাবার থেকে, পেট থেকে নিয়ে ক্যালসিয়ামটা নিয়ে যে আপনার রক্তে পৌঁছায় দেয়, রক্তে ক্যালসিয়াম বেড়ে যায়। তো এই জন্য যেহেতু ক্যালসিয়াম বেড়ে যায়, এখন K2 আপনার রক্তে ক্যালসিয়াম বেড়ে গেলে ক্ষতি হবে, আপনার কিডনিতে পাথর হবে, যেহেতু রক্তক্ষরণ চলাচল করে। তারপর আপনার হার্টের ওদিন বলতে পারি নাই, এই যে হার্ট অ্যাটাক হয় বা হার্ট ব্লক হয়, আপনার দেখবেন গুগল কলে শুধু কোলেস্ট্রল না, আপনি যখন একটা নাড়িটা কাটবেন ভিতরে কোলেস্ট্রল পাওয়া যায় এবং ক্যালসিয়াম পাওয়া যায়। এই যে কোলেস্ট্রলের ভয় দেখালো, ক্যালসিয়ামের ভয়টা কেন দেখালো না? অতিরিক্ত ক্যালসিয়াম খাদ্য সে হার্টের রোগী হবে, তার হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে। এটা 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 কই যাবে? শুধু কিডনি স্টোন না, এটা হার্টের সাথে সম্পর্ক। সো আননেসারি ক্যালসিয়াম খাওয়া খুবই ক্ষতিকর। তো কিডনি পাথর হবে, যেটা বলছিলাম যে ক্যালসিয়াম আসলো, কারণ ক্যালসিয়াম আপনার ক্ষতি করবে না যদি সাথে আপনি যে কো ফ্যাক্টর বলছিলাম যে K2, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই তিনটা খান, তাহলে সমস্যা হবে না। K2 কাজ হচ্ছিল এই ক্যালসিয়ামকে আপনার হাড্ডিতে নিয়ে পৌঁছায় দেয়, কারণ মূলত আপনি ক্যালসিয়াম খাচ্ছেন হাড্ডির জন্য, রক্তের জন্য তো খান নাই, মানে রক্ত নেওয়ার জন্য তো খান নাই। সো K2 কাজে হাড্ডিতে পৌঁছায় দিবে, আপনার হাড্ডি শক্ত করবে। আর ম্যাগনেসিয়ামের কাজ হলো রেগুলেট করবে আর কি, এই যে ক্যালসিয়ামটা রেগুলেট করবে, মানে বসতে দিবে না কি, ক্যালসিয়ামটা ওই নালীতে বসতে দিবে না। আর জিঙ্ক সহ এই সবগুলা মিলে একসাথে কাজ করে। সো আপনি যদি আননেসারি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট না খান, শুধু খাবার থেকে ক্যালসিয়াম নেন, কোনো ট্যাবলেট হাবিজাবি না খান, দীর্ঘদিন না খান, আহ তাহলে, আর যদি দৈনিক 2.5 থেকে 3 লিটার পানি খান, আর প্রয়োজন অনুযায়ী, আমি এটা বলা ঠিক না শীতকালে কম লাগে গরমকালে বেশি লাগে, কোনো মাপ দেওয়া ঠিক না, বাট 2.5 থেকে 3 লিটার এভারেজ যদি খান, ইনশাল্লাহ, আর ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক থাকে, ইনশাল্লাহ এই সমস্যা, কিডনির সমস্যা হবে না। আচ্ছা, আপনি ওই যে অর্গানিক খাবারের কথা বলতে বলতে যখন দেখেন আপনাকে টেনে নিয়ে আসছে আমি। এখানে দেন একটা কমেন্ট আসছে যে ফার্মের গরুর দুধ দিয়ে টক দই বানায়, এখন অর্গানিক আর ফার্মের গরুর দুধ আপনি ভুলেন আবার এখন। হ্যাঁ, এইটাই আর কি, মানে সবকিছু শুধু এই ফার্মে না, যে কোনো কিছু আপনাকে অর্গানিক খুঁজতে হবে, কষ্ট করতে হবে। একটা তো আপনাদের সবাইকে একটা কথা বলি যে দয়া করে আপনার টাকার ইনভেস্টমেন্ট না স্বাস্থ্যের জন্য করেন। স্বাস্থ্য সবকিছুর মূল, এই মাইন্ডসেটটাকে ঠিক করেন। মানে আমি যদি অসুস্থ, আপনি যে টাকা সেভ করতে চাচ্ছেন, তো আপনি অসুস্থ হয়ে যে টাকা ঢালতেছেন, সেখানে কি টাকা মাইনাস হয় না? আপনি অসুস্থ হয়ে যে বিছনায় 1 মাস পরে আপনি 1 মাস যে মানে কাজ করতে পারতেছেন না, সেটা কি আপনার টাকা মাইনাস হয় না? আপনি অসুস্থ থাকলে যে পরিবারে আরো মানুষ অসুস্থ আছে, সেটা কি কোনো খারাপ কিছু না? সো এইটাকে কেন চিন্তা করেন না? মানে দাজ্জালের কি সাকসেসফুল লাগে, আমি মাঝে মাঝে চিন্তা করি, মানে আমরা ইনকাম করব, ইনকাম করে এক সময় গিয়া 50 বয়সে অসুস্থ হবো, অসুস্থ ডাক্তার ঢালবো। এইটাই আমাদের নর্মালাইজ করে দেওয়া হয়েছে, যে এই যে ব্রেন ওয়াশটা করা হয়েছে, মানে অবাক লাগে। মানে সারা দুনিয়াকে এইভাবে গাধা বানানো যে এত সোজা, মানে ভাই জানতাম না, মানে দাজ্জাল না না বুঝে বুঝতাম না। মানে এইটাই মানুষকে নর্মাল ব্রেন করে দেওয়া হয়েছে যে 50 হইলেই অসুস্থ হবে, অসুস্থ হবে, তারপরে বিছনায় পড়বো। এই মানে অনেকে বলে না ভাই, আপনিও দেখবেন যে এইটা এখন বয়স হয়েছে, এখন তো এই বিছনায় পড়বো, এটা এই হবে না। তার আদম আলাহিসাল্লামের সময় 1000 বছর মানুষ কেমনে বাঁচলো ভাই? তো আমাদের স্যার একটা কথা বলছিল যে আমাদের যে কোষ, এই কোষটা কিন্তু 1000 বছর বাঁচার আল্লাহ তৈরি করছে, 1000 বছর বাঁচার জন্য। কিন্তু আদম আসলাম তখন তো পৃথিবীতে একদম ফ্রেশ ছিল, একদম সুপার ফ্রেশ পৃথিবীর শুরু। কিন্তু এই সময় কি আমরা পরিবেশ, খাবার দাবার সবকিছু, লাইফস্টাইল ধ্বংস করতে 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 এমন পর্যায়ে আসছি, যেমন 50 বছরে মনে হয় জানি মানে সব শেষ, আচ্ছা, মানে এখন মরে যেতে হবে। অথচ অথচ 100 বছর আপনি একদম পিওর সুস্থ থাকে, একদম আপনি ভিডিও দেখবেন সারাবন যে পাকিস্তানের কোন এক জায়গায় বা বাংলাদেশে যে গ্রাম অঞ্চল একদম 100 বছর টাইট, এই যে পাহাড়ে বাইরে উঠতেছে। তো আপনি ওভাবে কেন চিন্তা করেন না, কেন আমাকে 50 বছরে বিছনায় পড়তে হবে, কেন মাইন্ডসেট? আচ্ছা। ডাক্তারকে দিব না, হসপিটালকে দিব না, আমার নিজের শরীরকে দিব, আমি আমাকে দিব। এটা আপনার লং টার্ম কাজে লাগবে, এই জন্য ওই সময় অর্গানিক খাবার লাগবে। জি। কফি এনামা করার নিয়ম, স্যারের নিয়ম আছে। আমি 23 মিনিটের একটা ভিডিও করেছি কফি এনামার A to Z নিয়ে, যে গরম পানি দিয়ে, কুসুম গরম পানি থেকে একেবারে শেষ পর্যন্ত কি খাবেন না খাবেন, আমার ইউটিউব চ্যানেলে গ্যাস অ্যাসিডিটি বন্ধ হয়ে যাওয়ার মধ্যে ভাই সুন্দর আরেকটা একটা ভিডিও আরেকটা আছে। আরেকটা এই কথা আসতে ভাই, একটা কথা বলিনি আমার বিশেষ করে আপনার লাইভ বা ইদানিং খুব মেসেজ আসতেছে। মানে আমি একটা প্রশ্ন করি, আপনারা যারা লাইভ দেখতেছেন, মনে করেন আপনি একটা যে কোনো রোগ নিয়ে একটা ডাক্তার কাছে চিকিৎসা করতেছেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, আপনাকে এখন একবার মনে হয় না যে এই চিকিৎসাটা ভুল হচ্ছে, সামথিং ইজ রং?
আপনাকে কেন 20 বছর যাইতে হবে যে বুঝতে, রিয়ালাইজ করতে যে আমাকে ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে, আমার বাবা হোক, আমার মা হোক, আমার নিজের হোক, আমার সন্তানের হোক, আমার শ্বশুর শাশুড়ি হোক, কেন মনে হচ্ছে মানে মানুষ কেন বুঝে না যে আমার কিছু কিছু মেসেজ আছে, ভাইয়া আমি এই আমার শরীরে এই সমস্যা, আমি 5 বছর এই চিকিৎসা করছি, এখন কি চিকিৎসা ফলো করব? তো কবে করবা তুমি? কবে করবা? কবরে যাওয়ার পর নাকি সমস্ত জমি জমা বিচ্ছা, তারপরে আত্মীয় স্বজন হারাইয়া তারপর বুঝবা? এই আমার খুব রাগ উঠে, মানুষ কেন বুঝে না? ব্রেনটা এত, সয়াবিন তেলের ব্রেন কি এতই গোবর হয়ে গেল যে মানে আমারটা চিকিৎসা আমি কাজ করতেছে না, 1 বছর যথেষ্ট সর্বোচ্চ বুঝতে, 6 মাস যথেষ্ট, কেন আমি 5 বছর, 10 বছর, 20 বছর লেগে যায় বুঝতে না? মানে ওই যে ভাই কথা একটাই যে মরার আগের দিন পর্যন্ত ওই হাই প্রেশার ওষুধ খাবেন, তাহলে ওটা বেসিক মানে সেট আপ দিয়ে দিয়েছি। আমি আমি বুঝি না আসলে আমার এগুলা। অনেকে বলে যে আমি রাগী ভাই, আসলে মানে এই জিনিসগুলো মানে আপনি যখন অন্তরে বসাবেন না, তখন ব্রেন ঠিক থাকবে না। জিনিসটা এত সোজা না। আপনি যখন এই জগতে ঢুকবেন, হাবুডুবু খাবেন, তখন নিজেকে ঠিক রাখা খুব কঠিন। মানে সব দিকে মিথ্যা মিথ্যা মিথ্যা, মানে কি বলবো আসলে, এর জন্য সহ্য হয় না। আচ্ছা, এখন ভাই জি, আর্থাইটিস, জি। বাত ব্যথা, গিরা ব্যথা, এগুলো তো সব ভিটামিন ডি, ইনফ্লামেটরি ডিজিজ। হ্যাঁ ভিটামিন ডি প্লাস ওই যে ইনফ্লামেশন ঠিক করতে হবে, এমনি এগুলো আর ঠিক কি। হয়ে যাবে এটা। এই যে আমার যে চাচা, এই আপনার হাঁটতে পারতো না, মানে কাঁদতেছিল, ওকে আমি 15 দিনে দৌড়াই নিছি, কিছু করি নাই, খালি ইনফ্লামেটরি খাবার গুলা বাদ দিয়ে বডিটা অ্যালকালাইন করে মানে 15 দিনের মধ্যে দৌড়াইছে। আশ্চর্য একটা বিষয়। না ভাই, আচ্ছা। ভিটামিন আপনি সবকিছুর সাথে ভিটামিন ডি অ্যাড করে দিয়ে না, হ্যাঁ, অবশ্যই ইনফরমেশন লাগবে, কারণ ভিটামিন ঠিক না থাকলে আপনার আর্থাইটিস ঠিক হবে না। জীবনে হবে না। জি। আপনি আরেকটু বলুন ডাইজেস্টিভ এনজাইম নিয়ে। ডাইজেস্টিভ এনজাইম, হ্যাঁ ওই খাবার যে কি আমাদের, দরকার? হ্যাঁ অবশ্যই দরকার, এগুলো তো হুম। সাপ্লিমেন্ট। আপনার খাবার হজমের জন্য মনে করেন, এই যে আমরা অ্যান্টাসিড খাইয়া বা প্রোবায়োটিক্স খাই, এই যে অনেক এগুলো মেরে ফেলতেছি না, ব্যাকটেরিয়া নষ্ট করছি, তো আপনাকে এটা ব্যাক করার জন্য এনজাইম গুলো খাইলে আপনার খাবার হজমে সাহায্য হবে। এটা একটা। আর বয়সের সাথে সাথে কিন্তু আমাদের শরীরে কিন্তু এনজাইম কমে যায়। সো যার বয়স যত বেশি, এগুলা সাপ্লিমেন্ট কিছু খাইতে হবে, মানে এনজাইম গুলো শরীরে আপনার আলাদা দিতে হবে। একে তো কমে যায়, আবার আজে বাজে খাবারের কারণে হয় ধ্বংস হয়, তো এটা দিতে হবে। জি, আপনার অনেক হেল্প হবে, যাতে এনজাইম, প্রোবায়োটিক্স আর ডাইজেস্টিভ এনজাইম খুবই হেল্প করবে পেটের জন্য। আর এই জন্য একটু আগে বলে আসলাম যে যত কাঁচা খাবার খাওয়া যায়, কিন্তু কাঁচা খাবারে এনজাইম থাকে, আর খাবারটা এনজাইম তো থেকে বেশি, মরে যায়, জি জি এনজাইম জি শেষ জি, হয়ে যায়। এনজাইম শেষ হয়ে যায়। জি, যে কোনো এই পুষ্টি আপনি যত হিটে দিবেন শেষ। শেষ। আচ্ছা, এই যে একজন প্রশ্ন, ভিটামিন বি সাপ্লিমেন্ট, ভাই গত লাইভে আমরা সব একেবারে এ বলছি, টু এটা আর জেড এটা আলোচনা করছি, একটু রিপিট কষ্ট করবো না, করে একটু লাইভটা কষ্ট দেখে আসেন। দেখতে হবে। জি। বাতের সমস্যা কি একটু আগে বললাম যে আর্থাইটিস ওই একই অবস্থা চলে যায়, এই হচ্ছে অবস্থা। এইবার ভাই, লবণ বেশি খেলে কোনো সমস্যা হয় কিনা কন? হ্যাঁ, আরেকবার বলেন, প্রশ্ন বুঝি নাই। লবণ, সল্ট, পিঙ্ক সল্ট জি, জি, বেশি খেলে সমস্যা বেশি, কিনা? হ্যাঁ এটা বললেন আবার। না, আমার কথা হলো ভাই, লবণ কি বেশি খাওয়া যায়? হ্যাঁ, আপনার আমি 1 চামচ লবণ মুখে ঢোকাই দেখেন তো, খাইতে পারেন কিনা? না, আপনারা না, আমি জাস্ট যারা প্রশ্ন করছে তাদেরকে বলছি, লবণ কি আসলে বেশি খাওয়া যায়? লবণ তো বেশি খাওয়া যায় না। আমাদের লবণ নিয়ে এই যে মানে ষড়যন্ত্র, একমাত্র মেইন হলো ইনসুলিন। ইনসুলিন লবণ ধরে রাখে, ইনসুলিন। আসল জায়গায় আপনারা হাত দেন, এই লবণ নিয়ে পড়ে থাকে। লবণ কি বেশি খাওয়া যায়? লবণ শরীরে বেশি নিবে কেমনে? আপনার ইনসুলিন সাইকেল বারবার লাগে বলছে যে ইনসুলিন আপনার লবণ ধরে রাখে। আর ইনসুলিন হাই হলে যে সুগারি খাবার খাওয়া যাবে না। আপনি ইনসুলিন কমায় দেন, লবণ গুলা সুর করে শরীর থেকে বের হয়ে যাবে। এই যে প্রথম দিকে ওয়েট লস হয়, সব বলে পানি বের হয়ে যায়, লবণ বের হয়ে যায়। এই জন্য পিঙ্ক সল্ট খাইতে হবে, না খাই আপনার মাথা চক্কর দিয়ে ঠাস করে পড়ে যাবেন। তো পিঙ্ক সল্ট আচ্ছা, খাইতে হবে। আপনি এই যে কথা বললেন, আমি একটু বলি। জি, জি, আমার তো রসা শরীর ছিল, রসা। আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, যখন চিকিৎসায় গেছিলাম দেশের বাইরে, এরকম মোটা মোটা গাল ফুলা ফুলা একটা ছবি জি, দিয়েছিলাম আমি। যখন আমি এই ইনসুলিনকে থামাই দিলাম, তখনই 1 মাসে না 25 দিনে 13 কেজি আমার ওয়েট নাই হয়ে জি, গেছিল, জি, ইনসুলিন থামানোর কারণে। এই জি, হচ্ছে জি। বিষয়। তো ওই সময় যে লবণ যে বের হয়ে গেল, এই হ্যাঁ, সময় লবণ হ্যাঁ, না খেলে সমস্যা হবে। তবে একটা কথা আমি এখানে বলে রাখি, জি। প্রথম প্রথম যাদের লবণ খেলে সমস্যা হয় খাবেন না। যাদের প্রেশার বেড়ে যায়, অনেকের প্রেশার বাড়ে, আমার হ্যাঁ, মাঠে হ্যাঁ, হ্যাঁ। দেখতে কিন্তু স্যার লবণ খেলে প্রেশার বেড়ে যাচ্ছে, আমি যে খাইয়েন না, যখন হ্যাঁ, মাথা কথা ঘোরা ঠিক শুরু আছে, হবে প্রেসার তখন বাড়বে, খাইয়েন। প্রেসার বাড়বে, ওই যে ইনসুলিন হাই, যে সে তো লবণ অধিক দেবে, সে তো আরো ধরে হ্যাঁ। রাখবে। তো আপনার মেকানিজম হুম। বুঝতে হবে কোনটার সাথে মানে মিলায় ঝুলায় করতে হবে না। মানে আমি লবণ ওই সময় খাইতে ক্ষতি হবে, কারণ লবণটা সে ইনসুলিন ধরে রাখতেছে। আপনি ইনসুলিন কমায় দেন, আপনি যত মন চায় 1 চামচ ভরে ভরে খান, না জীবনও কিছু হবে না, ওই বের হয়ে যাবে। আমি এক্সাম্পল এক দিচ্ছি আর কি। এক ভাই বারবার কমেন্ট করতেছেন যে অ্যাজমা, অ্যাজমা নিয়ে আমরা কথা বলছি। ভাই অ্যাজমা কোনো রোগ না, আপনি লাইফ স্টাইল মেনটেন করেন, জি, এমনি ভালো হয়ে যাবে, আপনি পুরোপুরি। জি। অ্যাজমা রোগের চিকিৎসা ডক্টর জাহাঙ্গীর কবির ইউটিউবে সার্চ দেন, দেখেন কত শত ভিডিও আছে, দেখবেন ওকে অ্যাজমা রোগী মানবেন দয়া করে ঠিকই না। আপনারা 50,000 আয়ু যেটা আছে সেটা ভিটামিন ডি খাওয়া শুরু করেন। আমি তো বললাম মানে 3 দিনে অ্যাজমা ভালো হয়ে গেছে, এরকম আমার পেশেন্ট পাইছি, 3 দিনে ইনহেলার বন্ধ হয়ে গেছে।
অ্যাজমা ভাই একজন শ্বাসকষ্ট কমে গেছে। একজন দোয়া করছে, কি সুন্দর দোয়া দেখছেন, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের 50% লোক এই লাইফ স্টাইলে আসবে ইনশাল্লাহ, হ্যাঁ, আসতে ইনশাল্লাহ, বাধ্য। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, এটা মানুষ সৈয়দ সচেতন, আহমেদ মানুষ খান। সচেতন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আর আরেকজন কমেন্ট করছে একটু আগে দেখলাম, যে যখনই জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখছে তখন থেকে মানা শুরু করছে, এটাই হচ্ছে আসল জি, থিওরি। জি, 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 জি। আমি একটা জিনিস মনে পড়লো, জানেন, মানে আমি একটা জিনিস মানুষের মানে বুঝের জন্য দেই আর কি, একটা সাইড কথা আর কি। এই যে মনে করেন বিভিন্ন ফার্মেসি ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে না, এই প্রত্যেকটা যারা রিপ্রেজেন্টেটিভ আছে বা যারা কাজ করে পদে কিন্তু প্রতি সপ্তাহে বোর্ড মিটিং হয়। বোর্ড মিটিং হয় যে কোন ওষুধ কত সেল হয়েছে, তাদের ইয়া হয় যে কেন না পাওয়া ওষুধ কেন গত বছরের চেয়ে এই মানে গত মাসের চেয়ে সেল কমলো, তোমরা এটা ইয়া করো। আপনি কেন মনে করছেন যে আপনাকে সুস্থ রাখার জন্য ওরা কাজ করতেছে? ওরা ঔষধ ভাই এবার কেন, ঔষধ সেল কম হলে ওরা টেনশনে পড়ে যায়, কেমনে বাড়াতে হয় সেই চেষ্টা করে। দিন শেষে এভরিথিং ইজ টাকা, বিজনেস। একটা অন্যরকম কথা বলি, জি, আপনি যদি অসুস্থ না হন তাহলে ওষুধ খাবেন? তাই জি, আপনাকে জি, ওষুধ জি, জি। অসুস্থ করতে না, হলে এই জন্য আপনার স্যারে মুখ দিয়ে। স্যারে স্যারে একটা কথা আমার কাছে খুব ভালো লাগে, মানে ভাই সবাই তো ফলো করার দরকার নাই, সবাই ফলো করে কিন্তু এটা কিন্তু ইকোনমিক ধাস করে ফলো করবে। স্যার কোনো লাইভে বলে যে আপনি মনে করেন আজকে যে কাজে সবাই ফলো করে সুস্থ হয়ে গেল, এই যে এতগুলা ফার্মেসি ইন্ডাস্ট্রি বাংলাদেশে, মানে 100 না 200-র উপরে ফার্মেসি ইন্ডাস্ট্রি আছে, খারাপ ভালো মিলে, এর মধ্যে লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে, এগুলো রাতারাতি বেকার হয়ে যাবে তো। আপনি ইকোনমিক ধাস এই করে ফলো করবে, লক্ষ লক্ষ পরিবার কোত্থেকে খাবে তখন? খাবে তখন, এটা তো ভেজাল লেগে যাবে। সো এটা সম্ভব না। এখানে শুধু এই না, শুধু ওই কর্মচারী না, এখানে ডাক্তার ইনভলভ আছে, এই যে সমস্ত হাসপাতালে নার্স টার্স, কত কিছু ইনভলভ, ভাই এটা তো ভয়ানক ঘটনা ঘটে যাবে। তো এই জন্য সবাই সুস্থ আচ্ছা হওয়ার দরকার নাই। আপনি কি 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 ভাই, আরেকটু সেন্সিটিভ বিষয়ে আসবো আমরা, আমি একটু বলে নিই, আপনি তারপরে বলেন। আমার খুব সেন্সিটিভ বিষয়, গলায় টিউমার। গলায় টিউমার হোক, আমার এখানে মাঠে আমি 4 জনের টিউমার ভালো করেছি এখানে। তো জি, টিউমারটা হচ্ছে আপনার শরীরের অতিরিক্ত একটা মাংস, জি, অতিরিক্ত একটা মাংস আমি সাধারণভাবে যেটা বুঝি। আর যখন আমরা সুগার অফ করে, এই আপনার যে কোনো জীবাণু তো সুগার খেয়ে বেঁচে থাকে সাধারণত, জি, যে কোনো ক্যান্সার বলেন জি, জি, টিউমার জি, 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 মানে গ্রো করে সুগার খেয়ে জি, বেঁচে থাকে। সুগার স্টপ করে ফ্যাট অ্যাডাপ্টেশন করে যখন আমি জি, ফাস্টিং এ যাব, তখন ফাস্টিং মানে কি, এই অটো ভয়েসে যখন চালু হবে, বডি তার অতিরিক্ত যে জিনিসগুলো আছে এমনি খেয়ে ফেলে। এই জি, তো জি, আপনি জি, বলেন এখন। জি। আবার টিউমার ক্যান্সারের কথা উঠে, এটা কথা একটু প্রসঙ্গে বলে দিই। টিউমার হলো ক্যান্সারের প্রথম স্টেজ, ইয়ে। এরপরে টিউমারটা গিয়ে পরে গিয়ে ক্যান্সার। তো ট্রিটমেন্ট একই। টিউমার কেন হয়, একটা কথা আপনাদের শিখায়, আমাদেরকে শিখানো হয়েছে বডি যা যা করে সব হইলো খারাপ, রোগ না, এটা আমাদের মিথ্যা শেখানো হয়েছে। বডির প্রতিটা জিনিস আপনার ডিফেন্স মেকানিজম, মানে আপনাকে বাঁচায় রাখার জন্য সে চেষ্টা করে। এটা আল্লাহ তাআলা আপনার মানে সেজদায় পরে শুকরিয়া আদায় করা উচিত। যে এই যে মনে করেন পাতলা পায়খানা হচ্ছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, এই প্রত্যেকটা সেলফ মানে ডিফেন্সের জন্য। এরপরে কিন্তু খারাপ কিছু না, আপনি এটা হইতে দেন, হইতে দেন। মানে কিছু পাতলা পায়খানা হলে ঠাস করে ইমোটিল খায়া বন্ধ করার দরকার না, এটা 20টা বেরোতে বেরোতে দেন না। আপনাকে জ্বর উঠছে, জ্বরটা একটু থাকতে দেন না, জ্বরটা থাকুক না, সমস্যা কি, ঠাস করে না পাখারে আপনি ওই যে ওই ডিফেন্স মেকানিজম বন্ধ করে দিলেন। একটু মানে জ্বরের কথা আসলে ভাই আপনি মনে করে দিন, আমি কথা যে প্রসঙ্গে আসে যে জ্বর 104-5-এ হওয়ার আগে নাপা খাওয়ার দরকার নাই, কারণ বডি হিট দিতেছে কেন, ওই ভাইরাসটা মেরে ফেলার জন্য। আপনি যদি সাথে সাথে নাপা খান, ও মারবেন, আপনি লং টাইম বিছনায় পড়ে থাকবেন। এই মিথ্যা শেখানো হয়েছে আমাদেরকে। বডিটা মানে ওই মানে কতটুকু পর্যন্ত টলারেট করতে আপনি দেখবেন, 104 পর্যন্ত গেলে এরপরে আপনি তখন নাপা খাবেন, বা ওই যে আমাদের মায়েরা বা গ্রামে যে পট্টি দেয় বা শরীর গা মুছায় দেয়, বা ওই যে পা পানি দিয়ে দিয়ে রাখে, এগুলো করতে পারেন, ন্যাচারাল জিনিস করতে পারেন। তো ওই কথা আচ্ছা, আসলাম যে জি, আপনি ওই কথা নিয়ে আসবো, টিউমারের ক্যান্সারের কথা নিয়ে আসবো। এখানে আমি আর ব্যক্তিগত বা পার্সোনাল একটা বিষয় বলি। জ্বর জি, একদিন হতো আমাকে, জি, স্যার বলতেন জ্বর হলে আপনার সামর্থ্য অনুযায়ী এক্সারসাইজ করবেন, কারণ আপনার ইমিউন পাওয়ারকে জাগ্রত করবেন যাতে জি, ওই জীবাণুর মধ্যে ফাইট করতে পারে। আমার একেবারে প্র্যাকটিক্যাল, আমার জ্বর হলে আমি ছোটবেলা হাই স্কুল লাইফে বা প্রাইমারি লাইফে ফুটবল খেলতে যাইতাম, মানে ধুমসে ফুটবল খেলতাম জ্বর হলে, মানে ছোট বাচ্চা তখন জি, তো আর জি, জি, জ্বরে কাজ জি, করতে জি, জি, পারে না, রাত্রে ঘুমাতে সকালে জ্বর নেই। তো এই কথাগুলো এখন মনে পড়ে। এখন টিউমার ও ক্যান্সার বলেন। জি। না, এই কথাগুলো কেন সেলফ ডিফেন্সের কথা কেন বললাম, বডির যে টিউমার কেন হয়, টিউমার কোনো রোগ না, এটাও বডির সেলফ মেকানিজম। আপনি আজাইরা এই যে অর্গানিক খাবার আছে, আপনি বাজে খাবার খাইতে খাইতে ইনফ্লামেশন, বিষ, কেমিক্যাল, এই যে মানে পানির থেকে বলেন বা এই যে কেমিক্যাল পিসের থেকে শরীরে বিষ ঢুকাইতে 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 যখন বেশি বাইরে শরীর নিতে পারে না, শুরু করে কি আপনাকে বাঁচানোর জন্য শরীরের সমস্ত বিষটারে একটা জায়গায় নিয়ে জড়ো করে, একটা জায়গায় নিয়ে জড়ো করে, বলের মতো জড়ো করে, জড়ো করে যাতে আপনি বাইচে থাকে, বিষটা যাতে না ছড়ায়। এটা হলো টিউমার। এখন করে কি আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রি কি শেখাইছে, চেক করে যায় বায়োপসি করো, ফুটা করে ফুটুস করে ফুটা করে। এই যে ফুটা করলো,
আপনাকে কিন্তু একদম ছড়ায় গেল, আপনি 100% ক্যান্সার রোগী হয়ে গেলেন। এই যে এত বড় ক্ষতিটা করলো, এটার দায়িত্ব কে নেবে? বায়োপসি জঘন্য একটা জিনিস, কি দরকার বায়োপসি টেস্ট করা? আপনি আচ্ছা ইয়া ইয়া হয়েছে, এটা চিকিৎসা কি? কেমোথেরাপি বা কিচ্ছু না। আপনি প্রথমে কি, ওই যে যেটা বলে ক্যান্সারের বা টিউমারের মূল খাদ্য সুগার, ফাস্টিং, ইনসুলিন 3-4 আনতে হবে, এটা 1 নাম্বার চিকিৎসা। কোনো ক্যান্সার টিউমার মানে সুগারের ইয়াতে বাঁচতে পারে না, সুগার না থাকলে এটা মরেই যাবে, ও সুগার খাইই বেঁচে থাকে। তো সুগার বাদ দিলে 1 নাম্বার অটোমেটিক ঠিক হয়ে যাবে। ভুলও বায়োপসি করতে যাবে না। যদি মনে করেন দলা হয়েছে, রোজা রাখা শুরু করেন, ফাস্টিং ইনসুলিন 3-4 আনেন, এমনি এটা ঠিক হয়ে যাবে। 2 নাম্বার, আপনাকে ভিটামিন ডি 100 উপরে আনতে হবে। ভিটামিন ডি আপনার হোয়াইট ব্লাড সেল বাড়ায়। হোয়াইট ব্লাড সেল কাজ ওই যে মানে আর্মি 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 যে ফাইট করবে মেরে ফেলার জন্য, এটা ঠিক করেন। জিঙ্ক, এটাও ভেরি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো খান। আরো কিছু আছে, এগুলো যদি ঠিকঠাক করেন, রোজা রাখেন, অর্গানিক খাবারগুলো খান, কয়দিন ফাস্টিং করেন। ফাস্টিং ও রোজা, রোজা মানে রোজা সমস্ত কিছুর চিকিৎসা। মানে এইটাও সেজদা পরে আল্লাহর কাছে শুকরিয়া আদা করা আছে। আপনার অটোফেজি, ওই যে কথা আছে অটোফেজি, মানে নিজের সেলকে নিজে আপনি যখন মানে আমাদের শিখাইছে কিছু হইলে খালি খাওয়া, পুষ্টি লাগবে না, খাওয়া খাওয়া খাওয়া, হ্যাঁ যত রোগ হয় আরো খাওয়া। মানে কি, আপনি অটোফেজি বন্ধ করে দিল, আপনি যদি আরো রোগীটা স্থায়ী করে ফেলেন, মানে সব উল্টা শিখাইছে। যে কোনো অসুস্থ হইলে রোজা মানে সর্দি কাশি বা যে কোনো রোগ, আগে রোজা শুরু করবেন, যে কোনো শুরু জাস্ট খাওয়া বন্ধ, খাওয়া বন্ধ। এই যে যারা মানে খাওয়া বন্ধ করবেন, খাওয়া বন্ধ করলে আপনার বডি হবে কি, তখন নিজে ও সুযোগ মানে চান্স পাবে। মানে আগে তো ডাইজেশন এটা সেটা ব্যস্ত, ও এখন চান্স পাইলো যে একটু দাঁড়া, আমি শেষ করি, চান্স পাইলো যে এটা এখন ট্রিটমেন্ট করার জন্য। মানে এখন সে নিজে যে খুঁজবে যে কোষগুলা মানে আজে বাজে কোষ করেছে, খুঁজে খুঁজে এই যে বাজে কোষগুলা খায় 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 সে বেঁচে থাকবে। এরকম এরকম ভাই স্টেজ 4 ক্যান্সার রোগী ভালো হয়ে গেছে অটোফেজি কইরা, এই জাস্ট রোজা রাখা। ইন্টারনেটে ভিডিও অভাব নাই, অভাব নাই স্টেজ 4 এর। কিন্তু এটা কিছু প্রোটোকল আছে, আপনি ধাম করে শুরু করলে হবে না, এটা আপনার বাস্তবে থাইকা অনেক কিছু মেনটেন করে করতে হবে। সো এইটাই ট্রিটমেন্ট, নট কেমোথেরাপি। ওই সব ধ্বংস কইরা কেমোথেরাপি দিয়া বায়োপসি কইরা সব ছড়া দেন, যদি কাজ না করে দেন আমার দোষ দিবেন না। এটা শুরুতে একদম গোড়ায় শুরু করতে হবে। জি এখানে একটা প্রশ্ন আসছে, জানেন হাই প্রেসারের ওষুধ খেলেই কি স্ট্রোক হয় না? এখন ভাই আমি একটু বলে নিয়ে 1 লাইন, তারপরে আপনি রেডি করেন। এই হাই প্রেসারের ওষুধ কি করে? এই হাই প্রেসারটা কি, রক্ত নালীর মধ্যে চর্বি জমেছে, রক্ত যেতে পারছে না, প্রেসার দিয়ে হার্টবিটটা বাড়াচ্ছে, পাম্প করতেছে, আপনার হার্টবিট জি বাড়তেছে। তো ওষুধ খেলে কি স্ট্রোক হবে না? আপনার ওই ওষুধ কি রক্তনালী ক্লিন করে? জি না। আরফান ভাই কেবলই বললেন যে ফাস্টিং করে, অটোফেজি করে শরীরের অতিরিক্ত যেগুলা সেগুলা খাইয়ে ফেলান, মূল আপনার প্রেসার ভালো হয়ে যাবে। সব আমার সব কিছুর মূল ইনফ্লামেশন, ইনফ্লামেশন। ওরা আমাদের আমার মেডিকেল, 4টা হাই প্রেসার ওষুধ লাগতে এখন লাগে না, এখন বলেন। আমাদের আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রি ইনফ্লামেশন দিকে কোনোদিন হাত দেয় না। এটা সমস্ত রোগের মা। ফাস্টিং, ইনসুলিন, ভিটামিন ডি আর ইনফ্লামেশন সমস্ত রোগের মা। এটা একটা কথা মনে রাখবেন। আপনাদের মানে জাস্ট শর্টকাট বলে দিই, দুনিয়াতে কোনো টেস্ট করার দরকার নাই, এই 3টা ঠিক করেন, এরপর আপনি রোগী আমি বিশ্বাস করি না। ফাস্টিং, ইনসুলিন, সিআরপি মানে ইনফ্লামেশন আর কি, আর ভিটামিন ডি, এই 3টা যা রিপোর্ট নর্মাল, সে এরপর রোগী আছে আমি বিশ্বাস করি না। এই 3টার সাথে সমস্ত রোগ, অলমোস্ট সমস্ত রোগ সম্পর্ক। এই ঠিক করেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সো ইনফ্লামেশন আগে ঠিক করেন। আপনার প্রেশার, প্রেশার ওষুধ এটা হলো ম্যানেজ, রোগ রে ম্যানেজ করার মেডিসিন, এটা ট্রিটমেন্ট না, এটা ম্যানেজ করে আছে। আপনি ভালো লাগতেছে এই ম্যানেজ করে রাখছে মানে। ভাই, আরফান জি ভাই, স্যার কিন্তু লাইভ দেখতেছেন আমাদের। তাই, আমার ছেলে কমেন্ট করছে যে স্যার লাইভ হাই দেখতেছেন হাই, আমাদের। আল্লাহু আকবার। কি বলবো ভাই, আমি তো এখন আমি নার্ভাস হয়ে যাচ্ছে, আমার হাত পা কাঁপতেছে আপনার কথা কথা শুনে। কিচ্ছু না, কিচ্ছু না, আমার ছেলে কয়েকবার কমেন্ট করছে যে স্যার কিন্তু লাইভ দেখতেছে। আচ্ছা যাক, আমি হাই প্রশ্ন হাই, খুঁজতেছি, যাক আপনি বলতে থাকেন ওই যে হাই প্রেশারের ওই বিষয়টা, ওটা নিয়ে বলতে থাকেন, ইনফ্লামেশন থেকে হাই প্রেশারটা চর্বি জমে, এটা বলতে থাকেন। হ্যাঁ ওই আর কি ইনফ্লামেশন থেকে, মানে ওই যে আজে বাজে তেল আর কি, আজে বাজে তেল থেকে ইনসুলিন বেশি থাকলে ওই চর্বি জমে। চর্বির কথা সেদিন বললাম যে মানে ওই যে ইনসুলিন হাই থাকলে আপনার রক্তনালীর মধ্যে সুগার, সুগার একটা খামচির মতো, মানে আংটার মতো। আপনার যত হাই থাকবে রক্তনালী যে খামচি মারে, খামচি মারে যেরকম আমাদের ক্ষত হয় না, ওই নারীর মধ্যে মনে করেন, আমি জাস্ট আমার মতো করে বুঝাচ্ছি, আমার কথাগুলো সব একদম একদম মেডিকেলের মতো হবে না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। খামচি মারে, খামচি মারলে ক্ষত হয়, কারণ কোলেস্ট্রল যায় ওটা ক্ষতটা পূরণ করার জন্য। তো কোলেস্ট্রল যায় পূরণ করা যায়। এখন আপনি ইনফ্লামেশন ঠিক না করেন, কোলেস্ট্রল ক্ষত হবে, আবার যাবে আবার যাবে, তো কোলেস্ট্রল তো বাড়বে। আপনি ক্ষত ঠিক করেন না, ক্ষত ঠিক করতে কোলেস্ট্রল আর যায় বসবে না, এখন জাস্ট ঘুরবে, ঘুরে 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 বেড়াবে। সো ইনফ্লামেশন ঠিক করেন। ওই যে স্ট্রোক করে মানুষের মেনলি এই যে ইনসুলিন হাই থাকার কারণে। তারপরে যদি টেনশন করে, টেনশন ভেরি একটা বড় একটা জিনিস, রাত জাগা এগুলা।
তো টেনশন ভিটামিন ডি করলে ভাই কম রগ থাকা, গুলো জি শক্ত হয়ে শক্ত যায় হয়। তখন। আপনি হ্যাঁ, টেনশন ভাই, টেনশন হলো সমস্ত মানে আপনি একদম সুস্থ, সব সুস্থ, কিচ্ছু সমস্যা নাই। জাস্ট টেনশন করবেন আপনি ওই মুহূর্তে স্ট্রোক করে মারা যেতে পারবেন। কি টেনশন খুব বাজে একটা জিনিস। আপনি একদম মানে ভেসেল একদম টান মেরে দেয় পুরা। যদি বেশি হাই লেভেলে আছে না, মনে করেন ঘরে অশান্তি লাগলো, চিল্লাচিল্লি করতে করতে ঠাস করে পড়ে যাবে। ঠাস করে পড়ে মারে। আচ্ছা, রুহুল আমিন ভাই কমেন্ট করছেন হার্নিয়ার ব্যাপারে কিছু বলেন ভাই। আমার মাঠে দুইজনের হার্নিয়া ভালো হয়ে গেছে, ওরা নিজেও জানে না যে হার্নিয়া ভালো হয়ে গেছে। পরে একদিন বলছে স্যার কি ব্যাপার, একটা আজব ঘটনা ঘটেছে, আমার তো এই অনেক সমস্যা ছিল নাই। ওরা তো জানেন ওরা তো হার্নিয়ার জন্য কিছু করেইনি, ওরা হেলদি লাইফ স্টাইল মানুষের সুস্থ থাকার জন্য জি ওটাও চলে গেছে। এই হচ্ছে বিষয় ভাই, বলেন। সবকিছু সবকিছু যে কোনো মানে আমাদের হয়েছে কি, আমাদের কিন্তু আজ থেকে 100 বছর আগে কিন্তু রোগ ছিল না, এত রোগ ছিল না। এখন মানুষ বলে না যে এখানে এত রোগ কেন, আগে এত রোগ ছিল না। রোগ তৈরি করার ব্যবস্থা করা হয়েছে, বিশাল আয়োজন করা হয়েছে, মহা আয়োজন, এই জন্য রোগী হন। আপনি আগের জীবনে চলে যান, আগে রোগ হবে না। এর সহজ উত্তর, আগের জীবনে আমরা কেমনে বাঁচতাম, এটা এটা ফলো করেন। স্যার বারবার ডেলি বলে যে আগে আগে স্যার লাইভের শুরুতে কিন্তু বলে যে আগের জীবনটা কিরকম ছিল, এটা বড় উদ্দেশ্য একটা, আপনার আগের জীবনে ফেরত যান, বেশি আধুনিক হওয়ার দরকার নাই। এখানে যত তিনটা আগের কথা স্যার, স্যার তিনটা কথা বলেন, খুব ভালো লাগে। হয় কোরআন মানেন, নয়তো আগের পুরুষকে মানেন। আপনার তো কিছু মানে আরেকটা কি যেন ওটা আমি ভুলে গেছি। কোরআন মানতে বলে, 50 বছর আগে যারা ছিল তাদেরকে মানতে বলে, আর একটা যেন বিজ্ঞান না কি যেন একটা কথা বলে স্যার, ওটা ভুলে গেছি। এগুলা মানলে কোনো কিছু থাকবে না ভাই। আরেকটা কথা আছে এখানে দেখেন, মাইগ্রেনের জন্য কি করণীয় ভাই, একই অবস্থা, আপনি মাইগ্রেন বলেন ওই একটু। ভাই জেকে লাইফস্টাইল ঘুরে ফিরে সব জেকে লাইফস্টাইল। মাইগ্রেনে আমি যতটুকু জানি একটা কারণ যে ইনসুলিন হাই থাকলে হইতে পারে, যদি সল্ট লবণ কমে যায়, লবণ কমার কারণে মাইগ্রেনের সমস্যা হইতে পারে। টেনশনের থেকে মাইগ্রেনের কারণ হইতে পারে। আর মাইগ্রেনের কারণে একটা সবচেয়ে ভালো হলো রিবোফ্লাভিন বি টু, যেটা রিবোফ্লাভিন, ওইটা 400 মিলিগ্রাম খেলে মাইগ্রেনটা ঠিক হয়ে যায় আস্তে আস্তে। বাট অনেকে জেকে লাইফস্টাইল ফলো করে এগুলো ছাড়াও ভালো হয়ে গেছে। এটা ছাড়া আপনি আরো কিছু অ্যাড করতে পারেন। তো মোটামুটি এই পর্যন্তই, যারা লাইভটা দেখছেন, 1 ঘন্টা হয়ে অনেক গেছে, আচ্ছা জি। অনেক প্রশ্নের উত্তর দিতে পারি নাই ভাই, মন খারাপ করবেন না, স্যার যেগুলো লাইভ আছে, স্যারের মোটামুটি। উদ্দেশ্যে কিছু বলেন, স্যার যেহেতু লাইভ আছে বললেন। আরে শোনেন, স্যারের জন্য যা পাইছি একটা কি বলবো, actually কিছু বলার আছে স্যারকে বলে। আমরা নগণ্য একজন মানুষ, জি স্যারের জি জি বিরুদ্ধে কি মানে, সরি স্যারের সম্পর্কে আমরা কি বলবো, স্যারের সম্পর্কে বলার অধিকার আমরা রাখি না। মানে স্যারের কাছ থেকে যা পাইছি ভাই, সারা জীবন বললেও জি ফুরাবে জি না। আমি একটু এখন বলি, এই যে এই জায়গায় বসে আছি না, এই জি জি। জায়গায় শুয়ে থাকতাম, এই জায়গায় শুয়ে থাকতাম, ওয়াইফ টেনে তুললে উঠতাম, নাহলে এই জায়গায় শুয়ে থাকতে হতো। কোনো কোনো সময় আমার পাশ ঘুরাই দিতে হতো আমার ওয়াইফকে, তার পাশও ঘুরতে পারতাম না। আর নামাজ পড়তাম সিটটা শুয়ে দিয়ে, আঙ্গুলের ইশারা দিয়ে নামাজ পড়তাম। আমার ওয়াইফ পাশে বসে থেকে বলতো যে এরপরে এই করতে হবে, এরপরে এই করতে হবে। ওই জায়গা থেকে আজকে আমি এই কাজ করতেছি। এখন কি বলবো জাহাঙ্গীর কবির আমি স্যারকে। শুধু আমি শুধু আমার প্রশংসার ক্ষেত্রে একটা কথা বলবো, আপনারা খেয়াল করছেন কিনা, এই যে ভূমিকম্পের দিন স্যার কিন্তু হম মরে হম, নাই, সব দৌড় মারছে, একটু নড়ে নেই, সব দৌড় মারছে। যে স্যার মানে ডায়াস ধরে স্যার দাঁড়িয়েছিলেন। হেলদি লাইফস্টাইল ফলো করলে ইমানি জোর কি জিনিস আপনারা বুঝেন। অনেকে ওদিন কমেন্ট দিছে যে এত মানে অনেক ভালো ভালো কমেন্ট দিছে। তো আপনারা তো জাহাঙ্গীর কবির স্যার এখন চিনতেছেন, আমরা কিন্তু উনি কি জিনিস আরো 19 সাল থেকে কিন্তু চিনা গেছে, এই জন্য ওনার সাথে এখন লাইক আছে। সো ওনার বিরুদ্ধে না করে ওনাকে চিনেন, উনি কি জিনিস, উনি কি নিয়ে কাজ করতেছে। ওনাকে আসলে হয়েছে কি মাথায় তুলে রাখার কথা ছিল, কিন্তু আসলে ওই যে মানে কথাটা বলে বেশি হয়ে যায় কিনা, নবীজির সময় যখন আসছে, যখন সত্যের দাওয়াত না মানুষ বুঝে নাই। তো এই জিনিসগুলো এরকম আর কি, মানে বেশিরভাগ মানুষ সত্য জিনিসগুলো বুঝবে না। সো ফাইট করে যেতে হবে, মানুষকে বুঝাইতে হবে, এই হলো অবস্থা আর কি। সো আপনারা বিরোধিতা করেন না, কারণ উনি কিন্তু আল্লাহ তার স্পেশালি চোজেন এই কাজগুলো করার জন্য চোজেন আছে। আপনি যদি তার বিরুদ্ধে করেন, ইনডাইরেক্টলি কিন্তু আল্লাহর ইয়ার সাথে কিন্তু ইনডাইরেক্টলি ইয়ে করতেছেন। সো সাবধান সাবধান, এগুলো করেন না। হালাল তো এবার জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের আলেম সমাজও কিন্তু বুঝতেছে না হয়তো। হ্যাঁ, ওই যে সেদিন ভাই, ওই যে মুফতি সাহেব উনি যে আসলো, যে উনি বই লেখছে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সচেতন হচ্ছে, হবে আস্তে আস্তে হবে। হালাল ভাই সাহেব আরেকটা, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জি প্রশ্ন আসছে, 9টা 3 বাজতে দেখি, আমি একটু জি কন্টিনিউ করব। জি শরীরটা দুর্বল, বুক ধড়ফড় করে। আমি একটা কথা বলি ভাই, হার্ট দুর্বল, হার্টের খাবার হচ্ছে গুড ফ্যাট, জি হার্টের খাবার হচ্ছে গুড ফ্যাট। এখন জি গুড ফ্যাট না খেলে হার্ট দুর্বল হবে। জি আর টেনশন করি বা আনহেলদি লাইফ স্টাইল, তার সাথে আমরা গুড ফ্যাট খাই না, এদিকে হার্ট জি দুর্বল করি, আনহেলদি লাইফ স্টাইল করে শরীরটা শেষ করি। এখন বলেন জি। আপনি। এই মানে মানে আমাদের সমাজে সমস্ত বাজে মানে ব্যাড ফ্যাট দিয়ে ভরে দিয়ে গুড ফ্যাট কে বানাচ্ছে শত্রু।
গুড মানে কোলেস্ট্রল তো শরীরে ভেরি ইম্পর্টেন্ট, মানে গুড ফ্যাট তো আপনার এই যে এইচডিএল বানানোর জন্য কোলেস্ট্রল ভেরি ইম্পর্টেন্ট, গুড ফ্যাট আপনাকে খাইতে হবে। তারপরে এই যে ইনফ্লামেশন এই যে ইয়ার জন্য আর কি জন্য ইম্পর্টেন্ট। যারা স্ট্যাটিন খায় কোলেস্ট্রল কমানো তাদের তো মানে আরো ওদিন আমি পোস্ট একটা দিছিলাম যে দয়া করে এই প্রতারণার মধ্যে পড়ে না, স্ট্যাটিন গ্রুপের ওষুধ টোটালি একটা স্ক্যাম। ইরে আল্লাহ, মানে কি করলেন, কোন কথা নাম করলেন? স্টার্টেন মানে তো আপনি নাই, বলেন এখন। হ্যাঁ হ্যাঁ, না না বলে দিই, সব বলে দিই, আমার সমস্যা নেই, আমি বলে দিই। মানে কোলেস্ট্রল শরীরের জন্য উপকারী, মানে ওই যে ইনফ্লামেশন কোনো খবর নাই, যেটা বাঁচাইতে মানে পুলিশে খেদায় দেওয়ার চেষ্টা করতেছে, মানে বের করে দেন, যে বাঁচানোর জন্য গেল সব বডির ডিফেন্স মেকানিজম ওটা ঠিক ক্ষত করার জন্য, এইটা গেল খারাপ। ওই ক্ষেত্রে আমার কথা ভুল হতে পারে, যদি কোলেস্ট্রল যারা স্ট্যাটিন খান ইনফ্লামেশন ঠিক করে এর আরো বেশি স্ট্রোকের রিস্কে পড়ে যাবেন, কারণ আপনি ডিফেন্স হম, মেকানিজম কিন্তু কমাই দিতেছেন। যারা হার্টের প্রবলেম আছে তারা যদি গুড ফ্যাট খাট বাদ দিয়ে এই আরো দিকেও যদি, আরো বিপদে পড়বে, ভয়ানক বিপদে পড়বে। এরকম আমার দেখা আছে ভাই, স্ট্রোক করে ফেলছে, শরীর চিকন করে ফেলছে, কিন্তু ভাই গুড ফ্যাট আমাকে খায়নি। এই যে মনে করেন আলজাইমার ডিজিজ বা এই যে ডিমেনশিয়া, এই যে স্মৃতি ব্রেন কি দিয়ে তৈরি, স্যার ডে সব সময় বলে ফ্যাট দিয়ে তৈরি। তো ফ্যাট কমালে তো আপনার স্মৃতিশক্তি তো চলে যাবেই। গরু গরু মহিষের মগজটা কি যখন রান্না করেন তখন? হ্যাঁ, তো এগুলা বললাম না আপনার এক একটা সমস্যা তৈরি করা হয়, আর এক একটা রোগ বাড়ে, কিভাবে আস্তে 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 সব হুম, কিন্তু মানে জিনিসটা আচ্ছা, ছড়ানো হয়েছে। আর ফাইন ফাইন। প্রতিটা হরমোন তৈরি কিন্তু আপনার ফ্যাট দিয়া, ফ্যাটের লেয়ার দিয়া। তো আপনি যদি গুড ফ্যাট না খান হরমোন শেষ। এই পিসিওএস বলেন বা থাইরয়েড বলেন বা অমুক তমুক সব এই হরমোনের সাথে সম্পর্ক। মানে গুড ফ্যাট না খেলে হরমোন হবে কই থেকে? ভিটামিন ডি নিজে একটা হরমোন। ভিটামিন ডি3 আর ম্যানাকুইন গত পর্বে খুব ভালো করে আলোচনা করছি ভাই, ওইটা একটু দয়া করে দেখে আসবেন। হাত পা ঝিনঝিন করে তার মানে শরীরে কিছু নাই, শরীর দুর্বল, তারপরেও রক্ত ওদিক দিয়ে যাইতে পারে না, তাই ওটা অবশ্যই। ভাই একটু বলেন তো। হাত পা ঝিনঝিন করে আপনার কথা ঠিক আছে, এটা একটা কারণ। আর পাশাপাশি সাধারণত ভিটামিন বি 1 বেনফোটামিনের অভাবে হইতে পারে হাত পা ঝিনঝিন করা, ম্যাগনেসিয়ামের অভাবে হইতে পারে, আর ভিটামিন বি 12 এটার কারণে হইতে পারে আর কি। মেথাইল কোবালামিন এই কটা জিনিস খাইলে এই পা ঝিনঝিন এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। আর পাশাপাশি হেলদি লাইফস্টাইল, ইনসুলিন, এগুলো সব আছে, আমি এগুলো বারবার রিপিট করতেছি না, আমি জাস্ট তো আমাকে হুম, যেহেতু এই যে হুম। কারণে মেইনলি আপনি আনেন এগুলা জাস্ট বলতেছি যে এই পুষ্টিগুলো দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আচ্ছা, ঝিনঝিন একটা সমস্যা। দোয়া আসতে পরে আমরা এই দোয়া করি যে সৈয়দ আহমেদ খান ভাই, আপনার নাম ধরে বললাম, আপনি বলছেন জাহাঙ্গীর স্যার আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ নিয়ামত। ভাইরে জি একটু জি, আগে অবশ্যই বললাম অবশ্যই অবশ্যই যে অবশ্যই। আল্লাহ আমাকে কোর্ট থেকে ফিরে নিয়ে আসছে স্যারের এই দেখানো পথ দিয়ে। আল্লাহ তো সবকিছুই, আর রাস্তার দেখানোর মালিক মানে আল্লাহ কারো মাধ্যমে, কারো না কারো মাধ্যমে আল্লাহ রাস্তাটা দিয়ে দেয় যে এই জি জি জি। রাস্তায় এসে আমরা যেন সুস্থ সুন্দর না ভাই, জীবন পাই। হাদিসে কিন্তু একটা কথা আছে যে আপনি কিয়ামতের আগে যতই মানুষ যে 72 দল বা 73 দল যাবে, একটা দল কিন্তু সবসময় আল্লাহ রাখবেই একদম। মানে তারা তো মানে সত্যটা আসবে কই থেকে? আপনি একটা দল, একটা মানুষ হোক বা একটা দল কোনো কিছু নেগেটিভ হলে একটা পজিটিভ আল্লাহ রাখবেই, যে মানুষ বলতে না পারে যে আল্লাহ তুমি তো ভালো কিছু পাঠাও নাই। তো এই জন্য এই সেক্টরে যেহেতু আল্লাহ উনাকে চয়েস করে এই সেক্টরে কাজ করছে, তো মানুষ যাতে বলতে না পারে যে অর্গানিক খাবার তো এবার খারাপ কি জিনিস, খাবার কি জিনিস, সেটা কিন্তু আমি বুঝাইছিলাম, তোমরা বুঝো নাই। হম, হম, হম। তো থাইরয়েড হলে কি ভাবে, থাইরয়েড গুলো হেলদি লাইফ স্টাইল মানে এমনি ভালো হয়ে যাবে। থাইরয়েড এখানে অনেকেরই ভালো হয়েছে, মানে এমনি না, আমার হাতে ভালো জি হয়েছে, জি আমার জি এখানে আমার আশেপাশে ভালো হয়েছে, এটা কোনো বিষয় না। যদি ওভারওয়েট থাকে ওয়েটটা কমাই দিলে এমনি থাইরয়েড ভালো হয়ে যায়। আর ওয়েট কিভাবে করা হবে, বহু সারের ভিডিও আছে, আমাদের জি আছে, জি মানে দেখবেন। হাঁটু ব্যথা কি করবেন, একটু আগে আর্থাইটিস নিয়ে কথা বললাম যে ব্যথা যেভাবে দূর করতে হয়, হাঁটু ব্যথা তো হয়ে যাবে, এই কি অবস্থা। জি। তো ভাই আপনার অনেকখানি সময় দিলেন, এই ফাইব্রয়েড নিয়ে জানতে চাই। ও ইনসুলিন, ভিটামিন ডি সবকিছু। আপনি ফার্স্টে ইনসুলিন 3-4 আনেন, বা 4-5 আনেন, যেটা আনেন 3-4-5 আনেন। এই সিআরপি একের নিচে আনেন, বা সিআরপি করান, সিআরপি করান একের নিচে আনেন। আর ভিটামিন ডি 100+ আনেন। এরপর আপনার রোগ থাকলে তারপর আমার সাথে যোগাযোগ করেন। আগে এই তিনটা ঠিক করে একদম আম ভাবে সবার জন্য বলে দিলাম। আম ভাবে এইটা তিনটা ঠিক করে দেন, যদি সমস্যা থাকে দেন আইসেন। এইটা ভাই তিনটা ঠিক আরে, না করে আর কিছু আইসেন না। আচ্ছা, পাপিয়া জাহান একটা প্রশ্ন করছেন, আমারও একটা কৌতূহল এটা, জানি না আমি পরামর্শ দিতে ভালো হয়েছে। এই যে কাপ মাসেল টেনে ধরে না অনেক সময়, বা মাসেল টেনে ধরে ঘুমের, ক্রাম করে তাকে বলি, মাসেল টেনে ধরে ঘুমের ঘরে, হয়তো আপনার কোন জীবনে কোনোদিন? হ্যাঁ হয়েছে। আচ্ছা হয় থামেন। হয়, সমস্যা নেই। আমার এখানে আমার এক ছোট ভাই, মানে এক ভাতিজা বলি, ওই মাঠে গেলে যা বললো যে স্যার আমার এই সমস্যা, আমি তো সকালে পানি খাও? কই না স্যার পানি খাই না। তুমি সকালে খাবার খাওয়ার আগে লং ডিউরেশন, ওকে বলে দিলাম ডিউরেশনটা 10টা 11টা পর্যন্ত, এর মধ্যে শুধু এই পিঙ্ক সল্ট দিয়ে লেবু দিয়ে তুমি পানি খাবে, পানি খাবে, পানি খাবে, পানি খাবে। আমার কাছে পরের দিন আর নাই।
আমি তো পর 2 দিন বাদে দেখেছি কিন্তু স্যার ভালো হয়ে গেছে। তা আমি যেটা বললাম এখানে লেবুর থেকে নিউট্রিশন গেছে, জি জি আর জি, পানির স্বল্পতা ছিল মনে হয়, আর এই যে লবণের ঘাটতি ছিল, ইলেকট্রোলাইট এমনি গুলো ভালো আছে, হয়ে জি গেছে। জি এখন জি আপনি জি। এটা নিয়ে বলেন। হ্যাঁ, এগুলোই মূলত এই ইলেকট্রোলাইট গুলো গেলেই ঠিক মতো মানে মাসেল ক্র্যাম্প করে, স্পাজম করা, এটা একটা আপনি যা বলেন এগুলোর সাথে সাথে পাশাপাশি কারো যদি যে B1 ঘাটতি থাকে এবং যদি ম্যাগনেসিয়াম গ্লাইসিনের ঘাটতি থাকে, তখন আপনার মাসেল ক্র্যাম্প করবে। আমার আমার রাতের বেলা বুঝছেন এই যে শোয়ার সময় না মানে শিরশির করতো, তারপরে অস্থির, আমি ঘুমাতে পারতাম না, এরকম হয়েছে। তারপরে এই যে ম্যাগনেসিয়াম খাওয়া শুরু করলাম, এখন আরামসে ঘুমাই, আমার পায়ে ওই ক্র্যাম্প করার সমস্যাটা চলে গেছে। আর আচ্ছা, ম্যাগনেসিয়ামের কথা আরেক একটা একটু বলে নেই, ম্যাগনেসিয়াম অনেকে শুধু ভিটামিন ডি সাথে সম্পর্ক করছে, ভিটামিন ডি খেলে কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামে কিন্তু আলাদা অনেক বড়, এটা খুবই ভাইটাল একটা এলিমেন্ট, আপনার শুধু ওই ভিটামিন ডি সাথে যোগ করলে হবে না। ম্যাগনেসিয়াম শরীরে 300 এনজাইম না কি বলে, 300 কাজের সাথে সম্পর্ক আর কি, 300 বডি কেমিক্যাল রিয়াকশনের সাথে সম্পর্ক, এটা মাস, এটা লাগবেই। ভিটামিন ডি আর সরি, ম্যাগনেসিয়াম ঘাটতি হলে আপনার যাদের হাই ব্লাড প্রেশার, এই ম্যাগনেসিয়াম এই যে এই যে হার্টে যে নকল মানে কন্ট্রাক্ট করে রিল্যাক্স করে, এই রিল্যাক্স করে হলো ম্যাগনেসিয়াম। যাদের ম্যাগনেসিয়াম ঘাটতি তাদের হাই প্রেশার হবেই হবে, হবেই হবে, কারণ রিল্যাক্স রিল্যাক্স হচ্ছে না, ওই সপ্তাহ স্ট্রিক্ট থাকছে, সপ্তাহে থাকতেছে, ওটা রিল্যাক্স আসছে না। রিল্যাক্স হচ্ছে হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ। এটা শুধু ভিটামিন ডি আচ্ছা, সাথে, ম্যাগনেসিয়ামের অনেক আলাদা কাজ আছে। আচ্ছা, পায়ের নার্ভের সমস্যা, পায়ের কেন শরীরে যে কোনো জায়গায় নার্ভের সমস্যা হলে যে চিকিৎসা, একই চিকিৎসা, কোনো একই বিষয় নাই, চিকিৎসা, একই একই বিষয়, একই চিকিৎসা, ওই যে চিকিৎসা। ডায়াবেটিস, নিউরোপ্যাথি, এগুলো সব ওই যে আপনার ইনসুলিন ঠিক করতে হবে, ভিটামিন ঠিক করতে হবে, সিআরপি ঠিক করতে হবে, আর পাশাপাশি B1 আর B12 এই দুইটা খাইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে, অনেকেই দোয়া করছে, অনেকে আপনাকে খুব ভালো লাগছে এই কমেন্ট করছে, আপনার আলোচনা খুব ভালো লাগছে, তো আবারও আলোচনা তো লাইভে চাচ্ছে। যারা দেখতেছেন, একটা একটা কথা বলি, লাইভে যেহেতু সুযোগ পাইছি, আমি পোস্টেও বলছি, গ্রুপেও বলছি, আমার দ্বারা যদি কেউ উপকার পায় থাকেন, এটা আপনার লাইভে স্যারের সামনে সেমিনারে যা বলবেন, এইটাই তো আমি খুশি থাকবো, আমার আর কিছু চাওয়া পাওয়া নাই, এইটাই আমি চাই। মানে অনেক কমেন্ট আসছে, যাই হোক আমরা সকলের কমেন্টের উত্তর দিতে পারি নাই, যাই হোক আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তো আরফান ভাই কষ্ট করে সেই সুদূর আমেরিকা থেকে আমাকে সময় দেয়, শুধুমাত্র যাতে আপনারা একটু ভালো থাকতে পারেন, যারা আমার পেজকে ফলো করেন, আর আরফান ভাইকে যারা ভালোবাসেন তারা এসে ভিডিওটা দেখেন, তারা উপকৃত হন, এইটুকু আর কি। জি জি জি, সবাই মানেন আর মানেন, দিন শেষে মানেন আসলে। মনে করেন লাইভ 1 ঘন্টা দেখলাম, কিন্তু মানার বেলায় কেউ না, তার আসলে উপকার তো পাবো না, মানে সবাই শুধু জানতে চায় ভাই এইটা বলেন ওইটা বলেন, কিন্তু দেখছেন মানার বেলায় আমি অনেকে দেখছি মানে শুধু আমরা ওয়াজ শুনি, কিন্তু আমলের বেলায় না ভাই, না মানুষ খুঁজে পায় না। পুঁথিগত বিদ্যা পর হস্তে ধন, নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন। আপনি যদি আমল না করেন ওই বিদ্যা আপনার কোনো কাজ ওয়াজ দিবে করে না। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আচ্ছা, তাহলে ভাই আজকে এ পর্যন্ত শেষ করি নাকি? জি, আপনি বিদায় আচ্ছা, দেন, কথা যারা বলে দেন, জি। যারা ভিডিওটা দেখলেন, আশা করি কিছু না কিছু উপকার হবে, আর যদি মনে করেন উপকার হচ্ছে, আপনার শেয়ার দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে চলে যাবে। আর বিশেষ করে আরফান ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন আরফান ভাই আরো এইসব বিষয়গুলো খুঁটিনাটি আপনাদের তুলে ধরতে পারে। আর আমার জন্য দোয়া করবেন, আমরা আমাদের দুজনের জন্য দোয়া করবেন, তার চাইতে বেশি দোয়া করবেন ডক্টর জাহাঙ্গীর স্যারের জন্য, কবির স্যারের জন্য, যাতে স্যারকে আল্লাহ হেফাজতে রাখেন। স্যার আজকের জি লাইভে বলছেন যে স্যার অনেক মানে প্যারার মধ্যে থাকেন, বিশেষ করে রিস্কি, যে এই আমাদের দেশে একটা অঘটন ঘটে গেছে, যে এই ওসমান হাদি মারা যাওয়ার পর, ওটা নিয়ে স্যার একটু রেফারেন্সে কথা বললেন যে স্যারও খুব রিস্কে থাকেন। তো স্যারের জন্য স্পেশাল ভাবে দোয়া করবেন, আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, সবাইকে জন্য আল্লাহ সুস্থ সুন্দর রাখে এবং নিরাপদে রাখে। এই তো। জি জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম।